বিগত ৪-৫ বছর ধরে একটা কিন্তু বেশ নতুন ট্রেন্ড উঠেছে। সেটা হলো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু পপুলার যেগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে সেগুলোর বদলে অনেকেই কিন্তু অফবিট জায়গাগুলোকে বেশি পছন্দ করছেন। কারণ অনেকেই মনে করেন যে যেগুলো পপুলার ট্যুরিস্ট প্লেস সেখানে প্রচুর লোকজন থাকে, প্রচুর ট্যুরিস্ট থাকে, সেখানের স্টেগুলো ভীষণ দামি হয়ে গেছে, অনেক বেশি এক্সপেন্সিভ হয় সেই রকম জায়গায় ট্যুর করতে। তো মানুষ এখন একটুখানি অফবিট প্লেসের দিকে ঝুঁকি আর কি বেশি দেখাচ্ছে। এবার এইটা তো ঠিক আছে, কিন্তু এর বাইরেও এটাকে অতিক্রম করেও এখন আবার কিছু কিছু মানুষ আছেন যারা একদম নাম না জানা জায়গাকে এক্সপ্লোর করতে ভালোবাসেন। এটাও কিন্তু এখন হচ্ছে, যেহেতু এখন ম্যাপ অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, অনেক বেশি অ্যাকিউরেট হয়ে গেছে। তো অনেকে ভাবে যে একটা জায়গায় ঘুরতে যাব, এতদিনের জন্য যাব এবং সেই জায়গাটাকে নিজেরা পায়ে হেঁটে ঘুরব, এবং আমরা খুব কম গাড়ি ঘোড়া ব্যবহার করব এবং নতুন নতুন জায়গায় নিজেরা আবিষ্কার করব যে এই জায়গাটায় থাকলে কেমন হয়, ওই জায়গাটায় কি আছে। তো এইরকমই এক দম্পতির ঘটনা আপনাদেরকে আজকে আমি এই এপিসোডে শোনাবো, যারা নিজেদের মধুচন্দ্রিমা কাটানোর জন্য এরকমই ওরা 10 দিনের ছুটি নেয় এবং 10 দিনের ছুটি নিয়ে ওরা হিমাচল প্রদেশ ঘুরতে যাবে ঠিক করে। ওদের শুধুমাত্র ফ্লাইটের টিকিট কাটা ছিল, আর শুধু ওদের কাছে কিছু শুকনো খাবার দাবার এইগুলো শুধু ওরা ক্যারি করেছিল, বাকি সামান্য জামা কাপড় এরকম। তো ওরা যেটা প্ল্যান করে যে আমরা এই 10 দিনে কোথায় ঘুরবো, কি ঘুরবো সেটা সম্পূর্ণটাই আমরা নিজেরা ঠিক করব। এবং ওদের মেন আর কি যেটা মটো ছিল যে আমরা হিমাচল প্রদেশের মধ্যেই যে জায়গাগুলোয় আজ অবধি সেভাবে লোকজন ট্যুরিস্টরা যায়নি সেরকম জায়গায় ঘুরবো, সেই জায়গার ছবি তুলবো, ভিডিও করব এবং তারপরে এসে যে যার মতো আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, যাতে করে সেই জায়গাগুলো যেগুলো ট্যুরিস্টরা হয়তো নামই শোনেনি অথচ তারা হয়তো হিমাচল প্রদেশ 3-4 বারও গেছেন, তো সেই জায়গাগুলোকে আমরা সবার সামনে নিয়ে আসবো। এবং ওরা ভাবে যে এই ট্যুরটা যদি আমরা করতে পারি তাহলে একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে। এবং ওরা স্বামী স্ত্রী দুজনে যাওয়ার আগে নিজেদের মধ্যে একটা কথা বলে নেয় যে আমরা যতটা পারবো লাইট ট্রাভেল করব, কারণ আমরা গাড়ি ঘোড়া খুব বেশি ইউজ করব না। ওখানে পৌঁছানোর পরে আমরা বেশিরভাগটাই হেঁটে হেঁটে ঘুরবো। যেটুকু গাড়ি ঘোড়া না নিলে নয়, কোনো একটা জায়গায় হয়তো পৌঁছে গেলাম, তারপরে সেখানে আমরা যা যা ঘুরবো সবটা পায়ে হেঁটে, এবং তার মধ্যে কোনো রকম কোনো পপুলার ডেস্টিনেশন থাকবে না। আমরা গ্রামের ভিতর দিয়ে ঘুরবো, ওখানকার লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করবো যে কোথায় যাওয়া যায়, কোন জায়গাটা খুব ভালো হবে, কোথায় গেলে আমরা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো, যেখানে আমরা ছাড়া আর কোনো অ্যাটলিস্ট ট্যুরিস্ট থাকবে না, লোকাল লোক থাকুক বা ট্যুরিস্ট থাকবে না। তো এইটা একটা ওদের প্ল্যান ছিল। এবং আপনারা হয়তো তীর্থান ভ্যালির নাম অনেকে শুনে থাকবেন। তো সেই ভ্যালিটা কিন্তু এমনিতেই একটু অফবিট প্লেস, এবং সেখান থেকেও আরও বেশ কিছু আশেপাশের গ্রাম রয়েছে, যে গ্রামগুলো কিন্তু খুব রিমোট গ্রাম, ঠিক আছে। আর ওই জায়গাটায় একদমই ট্যুরিস্ট যায় না বললেই চলে। এবং ওর আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো ম্যাপেও যে খুব সুন্দর করে বা খুব অ্যাকিউরেট যে সেখানে সব কিছু দেয়া আছে সেটাও কিন্তু নয়। তো ওরা ভাবলো যে ঠিক আছে আমরা এই জায়গাটাতেই এক্সপ্লোর করব। এবং ওরা যখন ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করে যারা যারা হিমাচল প্রদেশ গেছে, তারা বলে যে না না আমরা তো এই জায়গাগুলো ঘুরেছি, এর বাইরে কি জায়গা আছে আমরা জানি না। তো ওদের তখন মাথাটা ক্লিক করলো যে ঠিক আছে আমরা এই জায়গাগুলো ঘুরবো, নতুন নতুন জায়গার নাম আমরা মানুষের সামনে নিয়ে আসবো, বন্ধু বান্ধবদেরকে বলবো। তো ওরা এরকম একটা প্ল্যান করে। তো এবার হেঁটে হেঁটে ঘুরতে গেলে তো খুব বেশি ভারী ব্যাগ হলে তো চলবে না। তো ওই ট্রেকিংয়ে যাওয়ার সময় মানুষ যেরকম বড় বড় পিঠে ব্যাগ নেয়, ওরকম টাইপের ওরা ব্যাগ নিয়েছে, হাতে একটা একটা ছোটো ছোটো ব্যাগ, যাতে ওই ব্যাগগুলোকে ওরা পিঠে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারে, সেরকমই ওদের প্ল্যান ছিল। যাই হোক, তো বাড়িতে বলে সেই ওদের হানিমুনে কোথায় যাবে, কি করবে, কীভাবে ঘুরবে। তো বাড়ির লোক বলছে যে কি দরকার, ওটা না হয় পরে যাবি, এখন বিয়ের পরে প্রথম ঘুরতে যাচ্ছিস, একটা যা না ভালো কোনো জায়গায় যা, কোনো সমুদ্রে যা, কটা দিন ভালো করে নিজেদের মতো করে কাটিয়ে আয়। তো ওরা স্বামী স্ত্রী দুজনেই বললো না আমরা এই ট্যুরটা করতে চাই এবং এভাবেই করতে চাই, আমাদের কাছে অ্যাডভেঞ্চারটা খুব প্রিয়, আমরা অ্যাডভেঞ্চার করব। বাড়ির লোক ভাবে যে ঠিক আছে, ছেলে মেয়ে দুজনেই বড় হয়েছে, দুজনেই চাকরি করে, তারা যে ডিসিশানটা নিচ্ছে ঠিক আছে, ঠিক বুঝেছে বলেই নিচ্ছে। তো ওরা সমস্ত প্ল্যান করে নেয় এবং বুঝতে পেরেছে যে জায়গাটা যেখানে যাবে সেখানে হয়তো সবসময় সব কিছু সুযোগ সুবিধা নাও পেতে পারে। তো ওরা বাড়ি থেকে কিছু ওদের স্ন্যাক্স আইটেম নিয়ে নেয়, খাবার দাবার। এই করে ওরা ফ্লাইট করে পৌঁছয় এবং সেখান থেকে ওরা মানালি বলে যে জায়গাটা রয়েছে হিমাচল প্রদেশে, সেই মানালি আসে।
এবার মানালি আসার পরে ও লিখেছে যে আমরা প্রচুর পায়ে হেঁটে ঘুরেছি, আশেপাশের জায়গা ঘুরেছি, এবং যেখানে যেখানে লোকাল লোকেদের সাথে আমাদের মিট আপ হয়েছে আমরা সবাইকে জিজ্ঞেস করেছি যে এমন একটা জায়গার নাম বলুন যে জায়গাটায় আপনাদের মনে হয় যে কোনো ট্যুরিস্ট যায় না। এবার সবাই সবার মতো বলেছে। এবার এই জায়গাগুলো যেগুলোতেই ধরুন ট্যুরিস্ট বেশি যায় না বা যে জায়গাগুলোর নামই খুব একটা শোনা যায় না, সেই জায়গাগুলো যেমন হিডেন হতে পারে, সেটা কোনো হিডেন যে আপনি গিয়ে পুরো স্পেল বাউন্ড হয়ে গেলেন। আবার এই সমস্ত জায়গায় কিন্তু অনেক লুকোনো বিপদও থাকে, এবং সেই লুকোনো যে বিপদ, সেই বিপদগুলো যে সবসময় ওখানকার লোকাল লোকেরা যে আপনাকে বলে দেবে তা কিন্তু নাও হতে পারে। এবং এই জায়গাগুলোয় যেহেতু আর অন্য কোনো লোকজন সেভাবে থাকে না, ফলে আপনি যদি ফট করে কোনো বিপদে পড়েন না, আপনি কিন্তু কারোর থেকে কোনো হেল্পও চাইতে পারবেন না। আর খুব বেশি রিমোট এলাকায় ইন্টারনেটও কাজ করবে না, পাহাড়ি জায়গা এমনিতেই। তো এইরকমই একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন কিন্তু এই দম্পতিকে হতে হয়েছিল, তাও আবার তাদের বিয়ের পরের প্রথম ট্রিপে, হানিমুনে। তো সেই ঘটনাটা যদি কী ছিল জানতে হয় তাহলে পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন। ভীষণ ইন্টারেস্টিং একটা ঘটনা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডেসক্রিপশানে আছে। এটুকুই বলার ছিল। এবারে চলুন সরাসরি আজকের ঘটনায়। তো আমি ইন্ট্রোডাকশানে তো আপনাদেরকে অনেকটাই বললাম। তো এইরকমই এক দম্পতি যখন তাদের বিয়ের পরের প্রথম ট্রিপ হানিমুনে, এভাবে তারা অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে গেল এবং বেরিয়ে গিয়ে তারা মানালিতে এসে উপস্থিত হলো। যাই হোক, আপনারা তো অনেকেই মানালি গেছেন, জানেনই কত সুন্দর জায়গাটা। এবং ওনাদেরকে যারাই দেখছে তারাই বলছে যে আপনারা হেঁটে হেঁটে ঘুরছেন। দেখুন, একটা জায়গায় ট্রেকিং করার সময় লোকে অবভিয়াসলি হেঁটেই যাবে, সেখানে তার গাড়ি যাবে না, সেটা আলাদা জিনিস। কিন্তু ঘোরার ক্ষেত্রে কখনো কখনো ওরা যখন হোটেল ছেড়ে দিচ্ছে ওরকম পিঠে বোঝাই ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে ঘুরছে। তো এরকম করেই ওরা যখন অনেকের থেকে অনেক রেকমেন্ডেশন শোনে, তো সেরকমই তীর্থান ভ্যালির কাছে একটা জায়গার কথা ওরা আগে থেকে কিছুটা জেনেছিল। এবার ওখানকার লোকেদেরকে যখন জিজ্ঞেস করে তো তারা বলে হ্যাঁ যেতে পারেন, কিন্তু ওই জায়গাটায় এমনি লোকবসতিই খুব কম, আর ওটা না একদম খাড়াই পাহাড়ের উপরের জায়গাটা। যাই হোক, তো ওদের এবার অতটা দূর তো মানালি থেকে তো আর পুরোটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো ওরা একটা গাড়ি ভাড়া করে তীর্থান ভ্যালিরও আগে একটা জায়গায় ওদের গাড়িটা নামিয়ে দেয়। এবং গাড়িওয়ালা যে ছিল সেটা খুব ভালো লোক ছিল। সে কিউরিয়াসিটি বশত জিজ্ঞেস করেছে যে আপনাদের কি এখানে কেউ থাকে? তো এরা বলেছে না না, আমাদের কেউ থাকে না, আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি। তো তখন ড্রাইভারজি বলে যে ঠিক আছে, খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে আপনারা হয়তো সেভাবে হোটেল পাবেন না, তবে এখানকার লোকাল লোকেরা খুব ভালো। এরকম হয়তো কারোর বাড়িতে কোনো গেস্ট এসেছে, অনেক বেশি জন গেস্ট এসেছে, তো তারা গ্রামের লোকেরা একজনের বাড়ির গেস্টকেও তাদের বাড়িতেও রেখে নেয়, হয়তো টাকা দিতে হয় সামান্য কিছু। বললো যে আগে থাকার ব্যবস্থাটা করে নেবেন, কারণ আপনার এখানে আদৌ হোটেল তো পাবেন না সেভাবে। তো ওরা বললো হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। ওরা প্রায় সকালবেলা নাগাদই পৌঁছেছে। এবার ওখানে যখন পৌঁছায়, তো পৌঁছানোর পরে ওরা অনেকটা পথ হাঁটে এবং আশেপাশের লোকজন যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তারাও অবাক হয়ে গেছে যে এখানে তো কোনো ট্যুরিস্ট আসে না। তো লোকেরা বলছে আপনারা জায়গাটা দেখতে পারেন, খুব সুন্দর জায়গা, আমাদের এই জায়গাটা খুব ভালো। এবার প্রথমেই একটা যেটা সমস্যা ওরা ফেস করে সেটা হচ্ছে যে যেহেতু প্রচণ্ড হাই অল্টিটিউড, তো ওখানে না গাছপালাটা একটু কম, প্রচণ্ড ঠান্ডা, আর নেটওয়ার্ক না ঠিকমতো স্টেবল নয়, আসছে যাচ্ছে এরকম। এবার ওইখানে একটা পয়েন্ট আছে, সেই জায়গাটা ট্রেক করে উঠতে হয়, সেই জায়গা থেকে অনেকটা উপরে সেটা, এবং সেখান থেকে একটা অসাধারণ 360 ডিগ্রি ভিউ আছে, অসাধারণ ভিউটা। আর সব বড় বড় পাহাড়ের শৃঙ্গের চূড়াগুলো দেখা যায় ওই পয়েন্টটা থেকে, কিন্তু জায়গাটা খুব দুর্গম। এবার ওই জায়গাটা পেরিয়ে একটা ভ্যালি আছে। এইবারে ওই ভ্যালিটার ওখানে নাকি এক ধরনের ভেড়া দেখতে পাওয়া যায়, যেই ভেড়াগুলো হিমাচল প্রদেশ বলুন বা কাশ্মীর বলুন
মানে এরকম কোনো জায়গাতে আর এরকম ভেড়া দেখা যায় না, যেটা শুধুমাত্র ওই ভ্যালিতে নাকি দেখা যায়। এবার ওরা তো ওখানে সবে এসে পৌঁছেছে, তো এত কিছু ওরা পথে শুনেছে কারোর না কারো থেকে। এগুলো শুনে তো ওদের মনে হলো যে বাহ, এত দূর যখন এলাম, আর ওদের ওই যে বললাম একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছে ছিল, যেই জায়গায় আজ অব্দি সেভাবে ট্যুরিস্টরা যায়নি সেই জায়গাতে যাওয়ার ইচ্ছে ছিল। তো ওরা ভাবলো যে ওই ভ্যালিতে তো তাহলে যেতেই হবে। আর ওই যে বললাম যে একটা কিছুটা ট্রেক করে গিয়ে একটা জায়গা আসে যেখান থেকে পুরো 360 একটা ভালো ভিউ পাওয়া যায়। তো ভাবলো যে ওখানে গিয়ে তো ভিডিও তুলতেই হবে। এবার ওখানে যাওয়ার পরে ওরা প্রথমে ভাবলো যে প্রচুর ক্লান্ত হয়ে গেছে, তো ভাবলো যে ব্যাগপত্র রেখে একটু বিশ্রাম করে তারপরে ওরা বেরোবে। এবার সবার আগে ওদের থাকার জায়গা খুঁজতে হবে। আর ওদের যে গাড়িওয়ালা ছিল, যে গাড়িওয়ালা ওদের ওই পয়েন্টটা অবধি ছেড়ে দিয়েছিল, সে ওদেরকে অনেক হেল্প করেছিল। মানে বলেছিল যে আপনারা ওখানে গিয়ে সবার আগে কিন্তু থাকার ব্যবস্থাটা করে নেবেন, কারণ বাই চান্স যদি আপনারা ওখানে থাকার কোনো ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনারা ওখান থেকে নেমে এসে বা একটা গাড়ি ধরে নেমে এসে কাছাকাছি যেখানে হোটেল আছে সেখানে আপনারা চলে যেতে পারবেন। তো ওরাও সেই জন্য নেমেই আগে ঘর খোঁজা শুরু করলো যে কোথায় থাকা যেতে পারে। এবার ওই যে বললাম ওখানে কিন্তু কোনো হোটেল নেই, মানে কোনোই হোটেল নেই, ওই ছোট্ট গ্রাম, সবই লোকাল লোকজন। তো ওরা ওখানে একটা প্রথমে দোকানে যায়, দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে এরকম থাকার কিছু ব্যবস্থা করা যেতে পারে। তো তখন ওই যে দোকানটা ছিল সেই দোকানি বলছে যে দেখুন, এখানে তো ওরকমভাবে ট্যুরিস্ট আসে না, আপনাদের মতো হয়তো কেউ কখনো মাঝে মধ্যে আসে। তো বললো যে আমাদের এই গ্রামে 2-3টে ঘর আছে, মানে ওদের বেশ বড় বাড়ি আর কি। তো বললো যে মানে জায়গাটা বলে দিল কোথায় কি করে যেতে হবে। বললো ওদের কাছে যান, ওরা খুব স্বল্প টাকায় আপনাকে থাকতেও দেবে, আপনাকে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্টটা প্রোভাইড করবে। এবার ওরা তো বেশ ভালোই, মানে ওদের খুব ভালোই লাগলো, কারণ ওদের হোটেলে থাকার ইচ্ছে একেবারেই এমনিতেও ছিল না, ওরা লোকাল সব কিছুকে এক্সপিরিয়েন্স করতে চাইছিল। তো ওই দোকানদার যেরকম বললো ওরা সেরকম চলে গেল, গিয়ে দেখছে যে একটা খুব সুন্দর বাড়ি, কাঠের বাড়ি, এবং সেখানে একজন ভদ্রমহিলা, তিনি রোদ্দুরে বসে উনি কিছু একটা কাজ করছেন। তো আর কি আচ্ছা, আমি এই ঘটনাটা বলতে বলতে আপনাদেরকে আমাদের যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নামটাই আমি বলতে ভুলে গেছি। তো আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অর্পিতা। তো অর্পিতা এবং ওর হাজবেন্ড দুজনেই ওই ভদ্রমহিলাকে বলে যে অমুক জায়গা থেকে আপনাদের বাড়ির ঠিকানাটা পেলাম, আপনারা কি আমাদেরকে 2 রাতের জন্য থাকতে দেবেন? আমাদের সাথে এই লাগেজ আছে, আমাদের একটা ঘর এবং আমাদের তার সাথে অ্যাটাচ একটা বাথরুম হলে খুব ভালো হয়। তো এই ভদ্রমহিলার ব্যবহার খুবই ভালো ছিল, তো তিনি মানে সঙ্গে সঙ্গে ওদেরকে একদম ওয়েলকাম করে ঘরে নিয়ে গেলেন। দেখছে ঘরগুলো খুব বড় সেটা নয়, কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো, মানে ওই রকম পাহাড়ি জায়গায় এত সুন্দর কাঠের সাজানো গোছানো ঘর। আর ওদের মানে পাহাড়ি মানুষের ঘরে, মানে বিশেষত ও যেটা লিখেছে অর্পিতা, যে আমি এক্সপেক্ট করিনি যে ওদের ঘরের ভিতরটা এতটা সুন্দর করে সাজানো হবে। মানে আমরা যেমন ভাবি যে ফ্ল্যাট কিনতে হবে বা বাড়ি করতে হবে, ভিতরে ইন্টেরিয়ার করাতে হবে, ওদের কাঠ দিয়ে এত সুন্দর করে কারুকার্য করা এবং ঘরের ভিতরের প্রত্যেকটা জিনিস এত সুন্দর টিপটপ করে রাখা দেখে নিজেরই মনে হচ্ছিল বাহ, কি সুন্দর করে এরা থাকে। যাই হোক, তো ভদ্রমহিলা মানে ওদেরকে একতলা একটা ঘর দিল, মানে বাড়িটা 2তলা। তো একতলা একটা ঘর দেখালো, দেখছে যে ঘরের মধ্যে সমস্ত কিছুই আছে, মানে সুন্দর বেড, তার সাথে বেডশিট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, ঘরে একটা ক্লজেট রয়েছে, আয়না রয়েছে, সব কিছু রয়েছে। আর বাথরুমটাও অ্যাটাচ, খুবই সুন্দর। তো ওদের বেশ পছন্দ হয়ে গেল, এবং যে টাকাটা বললো সেই টাকাটা ঠিকঠাক, মানে খুব কমও নয় আবার খুব বেশিও নয়। তো ওরা রাজি হয়ে গেল এবং বলল যে আমি ডিনারে আপনাদেরকে দিয়ে দেবো, যদি আপনারা এই 2 দিনে কোনো দিন যদি লাঞ্চ করেন তাহলে সেটা আমাকে আগে জানিয়ে দেবেন। আর উনি বললেন যে আমরা ডিনারে সাধারণত এইটাই দিই, মানে ভেজিটেবলই দেয় আর কি, কোনো নন ভেজিটেবল কিছু দেয় না। বললো যে যদি আপনাদের এক্সট্রা করে যদি কিছু খেতে হয় তাহলে আপনাদেরকে সেটা কিনে এনে দিতে হবে বা তার জন্য আলাদা করে পে করতে হবে। তো ওরা বললো না ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবং ওরা বলে দেয় যে আমরা আপনাদের লোকাল খাওয়া, আপনারা দৈনন্দিন জীবনে রোজ যেটা খান আমরা সেরকমই খাবার খাবো। তো উনি খুব ভালো। তারপর টাকা পয়সা দিয়ে ওরা 2 দিনের টাকা পয়সা আগে পেমেন্ট করে দিয়ে ওরা যে যার মতো বিশ্রাম করে।
এবার মোটামুটি যখন বিকেল হয়ে গেছে তখন ওরা ওদের ওই বাড়িটা থেকে বেরিয়ে হাঁটতে 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 জায়গাটা একটু ঘোরে। পাহাড়ি জায়গায় আপনারা তো জানেনই সন্ধে তাড়াতাড়ি নামে। তো সন্ধে হয়ে যাওয়ার পরে ওরা মোটামুটি ঘরেই চলে এসেছে, কারণ রাস্তাঘাটে সেভাবে আলো নেই, আর যা দোকানপাট আছে সব দিনের বেলায় বন্ধ হয়ে যায়, মানে দিনের আলো থাকতে থাকতে বন্ধ হয়ে যায়। এবার ওদেরকে যখন ডিনারটা দিতে এসেছে 7:30টার সময়, তো তখন দেখছি যে বাড়িতে আরও লোকজন আছে, মানে ওই মহিলা, তার 2 বাচ্চা ছেলে রয়েছে, তার হাজবেন্ড, তার মানে হাজবেন্ডের বাবা মা সবাই থাকে, আর বাড়িটা বেশ বড় কিন্তু। এবার ওরা কি করে, ওরা খাওয়া দাওয়া করার সময় ওদের বাইরে একটা ঘর মতো আছে, হল ঘর মতো বড়, তার মাঝখানে আবার ফায়ার প্লেস আছে। রাতের বেলা ওরা ওখানে আগুন জ্বালায় এবং ওদেরকেও বলেছে যে ঠিক আছে তোমরাও চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো ওরাও ওখানেই খাওয়া দাওয়া করে। এবার বুঝতেই পারছেন খাওয়া দাওয়া খেতে খেতে গল্প হচ্ছে। তো গল্প করতে করতে অর্পিতার হাজবেন্ড, মানে যেগুলো আর কি শুনতে শুনতে ওরা এসেছে, তো অর্পিতার হাজবেন্ড সেই নিয়ে কথা বলে যেখানে একটা ভ্যালি আছে। তো ওরা বলে যে হ্যাঁ ভ্যালি আছে, কিন্তু ভ্যালিটা উঠতে গেলে কিন্তু আপনাদেরকে বেশ ট্রেক করতে হবে, ট্রেক করে উঠতে হবে। এবং ওখানে বলছে যে আপনাদের মতো মাঝে মধ্যে কিছু কিছু ট্যুরিস্ট আসে, বাকি এখানে সে অর্থে তো ট্যুরিস্ট প্লেস নয়, তো সেই জন্য এখানে কোনো হোটেল নেই। বলে যে দেখুন পথটা কিন্তু খুব দুর্গম। এবার অর্পিতা জিজ্ঞেস করছে যে আচ্ছা আমরা একটা শুনেছি যে ওইখান থেকে আরেকটু গেলে একটা জায়গা পড়ে, সেখানে এক ধরনের ভেড়া দেখা যায়, সেই ভেড়াটা মানে পাহাড়ি লোকেরা মানে যে ওই ভেড়া এরা মানে অন্য কোথাও দেখা যায় না। তো তখন বলল যে শুধু তাই নয়, ওই ভেড়াটা দেখা যথেষ্ট ভাগ্যের ব্যাপার, মানে এটা এরকম আর কি মান্যতা আছে যে ওই ভেড়া নাকি যে দেখতে পায় বা যারা দর্শন পায় তাদের সাথে নাকি কিছু ভালো হয়, মানে আজকে হয়তো কেউ দেখলো, আগামী 1 মাসের মধ্যে তার সাথে হয়তো কিছু ভালো হবে, এরকম। তো এই জিনিসটা যখন আমি পড়ছিলাম এই ইমেলটা, আমার একটা ঘটনা মনে পড়লো, সেটা একটুখানি আপনাদেরকে বলে নিই। সেটা হচ্ছে যে আমি অনেক ছোটোবেলায় যখন বাবা মায়ের সাথে উত্তরাখণ্ড গেছিলাম ঘুরতে, তো ওখানে না আমি একটা এরকম কথা শুনেছিলাম, আপনারা কখনো শুনেছেন কিনা আমি জানি না। তো ওখানে তো প্রচুর পাহাড়ের সাথে সাথে জঙ্গল তো থাকেই। তো ওখানে না মাঝে মধ্যেই তেন্ডুয়া বেরোয়, মানে বাঘের মতোই তেন্ডুয়া, মানে আমি তো ভাবে সামনে থেকে দেখিনি, তবে মানে বাঘেরই কোনো প্রজাতি হবে তেন্ডুয়া। তো ওখানকার লোকেরা মানে আমাদের একজন বলেছিলেন ওই পাহাড়ি লোকই, যে তেন্ডুয়া যারা দেখে, বিশেষত যদি নবরাত্রির সময় হয়, মানে মা দুর্গার পুজোর সময় যদি হয়, সেই তেন্ডুয়া নাকি যে দেখে, মানে উত্তরাখণ্ডের লোকেরা এটা বিশ্বাস করে যে সেই তেন্ডুয়া মানে যে দেখে ফেলবে সে পুরো রাজা হয়ে যায়। এবং ওনার পরিচিত 2জন ব্যক্তি ছিলেন নাকি, তারা এরকম তেন্ডুয়া দেখেছিল, এবং তার মধ্যে একজন নবরাত্রির সময় নাকি তেন্ডুয়ার দর্শন পেয়েছিল, মানে সে গাড়ি চালিয়ে ফিরছিল, অনেক রাত হয়ে গেছিল, এবং একটা তেন্ডুয়া নাকি জঙ্গল থেকে পাহাড়ের দিকে যাচ্ছিল। তো তারপরে তার কাছে হঠাৎ করেই মানে ভগবানের আশীর্বাদে সব কিছু এত ভালো হতে থাকে, সে বিশাল বড়লোক হয়ে গেছে নাকি। তো এরকম কিন্তু অনেক মান্যতা অনেক জায়গায় থাকে, বিশেষত পাহাড়ি জায়গায়। তো বললো যে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আমাদের এখানকারই লোকাল লোকেরাও অনেকবার গেছে, কিন্তু এই ভেড়া খুব একটা দেখতে পাইনি, ওটা দেখাও তো সোজা নয়। তো এসব বললো ঠললো। তো তারপরে ওই ভদ্রমহিলা যিনি হাজব্যান্ড ছিল, তিনি বললো যে দেখুন আপনারা যেতে পারেন, কিন্তু ওখানে যেতে গেলে কিন্তু আপনাদেরকে মানে একদম ট্রেকিং করার রীতিমতো অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে আপনি ফট করে ভাবলেন যে আমি চলে যাব, সেটা কিন্তু যাওয়া যায় না, প্রথম কথা। আর তারপরে উনি বলেন যে যেইখানটায় গেলে ওই ভেড়া দেখা যায়, ওই বিশেষ ভেড়া, বললো যে ওই জায়গাটা যেতে গেলে মাঝখানে একটা ছোট জঙ্গল পেরোতে হয়, ঠিক আছে। এবার ওই যে জঙ্গল পেরোতে হয়, বলছে যে ওই জঙ্গলটা কিন্তু বেশ ঘন, জঙ্গলটা খুব বড় নয়, এমন নয় যে আপনার জঙ্গলটা পেরোতে 2-3 ঘন্টা সময় লেগে যাবে, হার্ডলি হয়তো আধা ঘন্টা লাগবে, কিন্তু জঙ্গলটা ভীষণ ঘন। আর বললো যে ওই জঙ্গলে এমনিতে যে খুব ভয়ের কিছু আছে সেরকম নয়, কিন্তু ওই জঙ্গলে নাকি বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজগুলো শুনলে হয়তো আপনাদের ভয়ও লেগে যেতে পারে। তো বললো যে আমাদের লোকাল লোকেরাও কিন্তু ওখানে খুব একটা যায় না, যেহেতু জঙ্গলটা পেরিয়ে ওই জায়গাটায় যেতে হয়, খুব দরকার ছাড়া কেউ যায় না। এবার ওরা শুনলো, এবার ওদের মাথাতে তো একটাই জিনিস ঘুরছে যে আমাদেরকে এমন অফবিট প্লেসে যেতে হবে যে জায়গাটায় হয়তো কেউই যায়নি কখনো, বা আমরা গেছি শুনলে আমাদের বন্ধু বান্ধব, আমাদের সোশ্যাল মিডিয়া সবাই জিজ্ঞেস করবে যে তোমরা কোথায় গেছিলে, কি করে গেলে। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে সব শুনে নেয়।
তো ওরা যখন খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসে, তো ঘরে আসার পরে অর্পিতা এবং ওর হাজবেন্ড দুজনেই ঠিক করে যে আমরা কালকে ওইখানেই যাব। যাই হোক, তো ওরা দুজনে সেটা ঠিক করে। তো তারপরে ওরা এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে তো ওরাই ব্রেকফাস্ট দিয়েছিল, তো ভালো করে ব্রেকফাস্ট সেরে নেয় এবং প্রত্যেকে দুজনেই একটা একটা করে ওই পিঠে ব্যাগ নিয়ে নেয়। পিঠে ব্যাগের মধ্যে একটু জল, একটু সামান্য খাবার, এগুলো নিয়ে ওরা বেরিয়ে পড়ে। ওরা ভাবে যে প্রথমে ওই পয়েন্টটায় যাবে যেটা ট্রেক করে উঠতে হবে এবং সেখান থেকে একটা খুব ভালো ভিউজ পাবে। তো ওরা ভালো ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব কিছু নিয়ে ওরা শুরু করলো ট্রেকিং করা। এবার মানে দেখবেন পাহাড়ি জায়গায় মানুষেরা মানে খুব ভালো হাঁটতে পারে, কিন্তু ওরা কিন্তু হাঁটতে দৌড়তে খুব পারে। মানে শহরের মানুষের তুলনায় পাহাড়ি লোকেদেরকে যেহেতু প্রত্যেক দিন চড়াই উতরাই পার করতে হয়, ফলে ওদের কিন্তু হাঁটার অভ্যেসটা খুব ভালো থাকে। তাই ওরা যদি কোনো একটা জায়গা বলে যে যেতে আধা ঘন্টা সময় লাগবে, সাধারণ মানুষের হয়তো 1.5 ঘন্টাও লেগে যেতে পারে। এবার ওরা যাচ্ছে লোকজনকে জিজ্ঞেস করতে করতে। এবার ওই গ্রামে এমনিতেই কিন্তু খুব বেশি লোকজন নেই। তো জিজ্ঞেস করছে, আর ওই যে বললাম যে জায়গাটা এতটাই রিমোট জায়গা যে ওখানে কিন্তু ঠিকমতো নেটওয়ার্ক কাজ করছে না। আর গুগল ম্যাপ যেটা ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে মানে ওই জায়গাটা নেভিগেট করা নেই। যাই হোক, লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছে। এবার মোটামুটি সেদিন না হঠাৎ করেই আর কি সকালবেলাটা খুব সুন্দর ওয়েদার ছিল, মানে সূর্যের একদম ঝকঝকে আলো ছিল। বাট হঠাৎ করেই ওই 12টা নাগাদ কিন্তু একটু মেঘলা হয়ে যায় জায়গাটা। আর পাহাড়ি জায়গা মেঘলা মানে বুঝতেই পারছেন, বেশ অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসা। এবার ওরা যাচ্ছে দেখছে যে অনেকটা চলে এসেছে, কিন্তু যে জায়গাটার কথা ওরা শুনেছিল, মানে যেরকম ভাবছে যে যেরকম জায়গাটা হতে পারে সেরকম নয়। আর যে জায়গাটা থেকে ওরা ট্রেকিং করাটা শুরু করেছে, মেনলি ওই চড়াই শুরু হয়েছে, সে জায়গাটায় কিছু নেই। মানে অনেক দূরে দূরে হয়তো একটা বাড়ি। আর যেহেতু ট্যুরিস্ট একেবারেই সেখানে আসে না বললেই চলে, ওই বছরে হয়তো 10-12টা ট্যুরিস্ট কি 20-25টা ট্যুরিস্ট আসে, ফলে মানে কোনো দোকান পাশা সেরকম আর নেই জায়গাটায়। এবার লাস্ট একটা ওরা দেখে যে একটা বাড়ি রয়েছে। তো ওরা ভাবলো যে বাড়ির লোককে একবার জিজ্ঞেস করি যে এই জায়গাটাই ওই জায়গাটায় যাচ্ছে কিনা। তো ওরা মানে দরজার সামনে নক করে। তো একটা ছেলে বেরিয়ে আসে। ছেলেটার বয়স হচ্ছে ধরুন ওই 16-17 বছর বয়স হবে। তো ছেলেটাকেই জিজ্ঞেস করেছে যে আচ্ছা জায়গাটার নাম বলে যাচ্ছে এই জায়গাটায় কি ওই জায়গাটা দিয়ে যাবে, এই পথ ধরেই কি যাওয়া যাবে? আমরা তো এখানে নতুন এসেছি, আমরা জানি না। তো এই ছেলেটা বলে হ্যাঁ, আপনারা এই পথ ধরেই এগিয়ে যান। আর যদি এই পথ দিয়ে এগোতে না চান, একটা শর্টকাট আছে। তো সেই শর্টকাটটা হচ্ছে নিচ দিয়ে একটা আলপথ মতো আছে। মানে সেই জায়গাটা এতটাই সরু জায়গা যে দুটো মানুষই হয়তো পাশাপাশি হাঁটতে পারবে, তাও কিছু কিছু জায়গায় পারবে না, একটা মানুষই হেঁটে যেতে হবে। বলছে এই রাস্তাটা দিয়ে যদি আপনারা যান তাহলে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন, মিনিট 15-র মধ্যে এবার পৌঁছে যাবেন। আর জায়গাটায় গাছপালাও আছে ওরকম, মানে পাহাড়ি জায়গা, ঢালও রয়েছে কিন্তু আশেপাশে গাছ রয়েছে, মানে ওই একদম খাঁড়ের পাশ দিয়ে হাঁটছি সেরকম হবে না। এবার ওরা ভাবছে যে বাবা 15 মিনিট আমরা জায়গাটায় পৌঁছে যাব। তো ভাবলো যে ঠিক আছে, কারণ ওরা ওখান থেকে আবার ওই জঙ্গল পেরিয়ে ওই জায়গাটায় যাবে যেখানে ওই ভেড়ার পাল দেখা যায়। তো ওরা ভাবলো ঠিক আছে, আমরা তাহলে শর্টকাটটাই নিই। তো এই ছেলেটা বলে দেয় যে ওই নিচ দিয়ে চলে যান। মানে ওরা যেখানটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একদম উঁচু ওপরের জায়গাটা দিয়ে, এবং তারই নিচ দিয়ে একটা পাহাড়ের নিচ দিয়ে একটা শর্টকাটের রাস্তা চলে গেছে, বলেছে এদিক দিয়ে চলে যান। তো ওরা ওদিক দিয়ে যাওয়া শুরু করলো। এবার ঘটনা হচ্ছে যে ওই জায়গাটা প্রচণ্ড একটা শ্যাবি টাইপের মানে গাছের শিকড় রয়েছে, প্রপার রাস্তা তো ওপরেও ছিল না, ওখানেও ট্রেকিং করেই উঠতে হচ্ছিল। কিন্তু এই জায়গাটা শর্টকাট হলেও পথটা আরও খারাপ, মানে প্রচুর গাছের ডালপালা পড়ে রয়েছে, গাছের শিকড় চলে গেছে, মানে কিছু কিছু গাছের ডাল পথের মাঝখানে পুরো নুয়ে রয়েছে, ওটাকে পেরিয়ে টপকে যেতে হবে এইরকম। এবার কিছু দূর যাওয়ার পর না, অর্পিতার ক্ষেত্রে যেটা হয়েছে, ওর পায়ে কিছু একটা মনে হচ্ছে যেন ঢুকেছে। এবার ও তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। তো ওর হাজবেন্ড বলছে কি গো, দাঁড়িয়ে গেছো কেন? ও বলছে আমার পায়ে না একটা কিছু লাগছে, কিছু একটা অস্বস্তি হচ্ছে। তো ওর হাজবেন্ড বলছে ঠিক আছে তাহলে আমি দাঁড়াচ্ছি, তুমি জুতোটা খুলে দেখে নাও। এবার ও জুতোটা খুলে দেখতে গেছে, হঠাৎ করেই ওর মানে ওই জায়গাটা তো পুরো নির্জন, লোকজন সেরকম নেই। এবার একটা গাছের ডাল ফাট করে ভেঙে ওর সামনে মট করে একটা আওয়াজ হচ্ছে, আর ওগুলো ঘাবড়ে গেছে।
ঘাবড়ে গিয়ে ওর হাত থেকে জুতোটা নিচে খাদে পড়ে গেছে। এবার ও না ওটায় ভয় পেয়ে গেছে। এবার ওর হাত মুড়ি, বাবা তোমার জুতো চলে গেল, তুমি এবার যাবে কি করে? এবার যেহেতু ঠান্ডা, ও 2টো মোজা পড়েছিল। এবার ও ভাবছে যে এত দূর কষ্ট করে এলাম, এবার যদি ওখান থেকে ফেরতও যায় তাহলেও কিন্তু ওকে বেশ অনেকটা রাস্তা ওইভাবেই ট্রেক করে নামতে হবে। এবার ও বললো যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ওর ব্যাগে একটা স্লিপার ছিল, একজোড়া স্লিপার ছিল। তো আর ওই যে 2টো মোজাও পড়েছিল। তো ও তখন বললো যে ঠিক আছে, আমি ফেরত যাবো না, একটা স্লিপার আছে, আমি একটা স্লিপার পরে নিচ্ছি। তোর হাজবেন্ড বলছে তুমি পারবে স্লিপার পরে এইরকম পথ যেতে? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো অসুবিধা নেই। তো ওরা আবার যাওয়া শুরু করলো। এবার যেতে যেতে দেখছে যে ওই জায়গাটা, যেটা বলেছিল মিনিট 15তে জায়গাটা চলে আসবে যেখান থেকে ওই ভিউটা দেখা যাবে, দেখছে যে রাস্তাটা চলছে তো চলছে, মানে একা বাঁকা একটা, মানে আশেপাশে গাছপালা জঙ্গলাকীর্ণ একটা পথ। এর থেকে অ্যাটলিস্ট উপরের পথটা খাড়াই ছিল, হয়তো পাথুরে ছিল, কিন্তু মানে অ্যাটলিস্ট সেফ লাগছিল। এখানে মনে হচ্ছে যেন ফট করে যদি কিছু চলে আসে ওরা পালাতেও পারবে না, এরকম টাইপের। এবার তখন না ওর পিতার একটুখানি বিরক্তই লাগে এবং ভাবে যে কি ভুল ডিসিশন নিলাম, অ্যাটলিস্ট ওই পথটা দিয়ে গেলে এই সমস্যাটা হতো না। আর ওই রাস্তাটা একটু চওড়া ছিল, মানে শর্টকাটে আসার চক্করে এটা একটা সরু রাস্তা দিয়ে ওরা যাচ্ছে। এবার ওর হাজবেন্ড তো বলতেই তুমি এত ভয় পেও না, বিরক্ত হও না, আমরা তো এক্ষুনি পৌঁছে যাবো। ওখানে গেলে আমাদের হয়তো ওই রাস্তা দিয়ে গেলে আমাদের অনেক বেশি সময় লাগতো, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটাই ভালো হয়েছে, এখান দিয়ে আমরা খুব কম সময় পৌঁছে যাব। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে ওরা প্রায় ওই রাস্তা দিয়ে 1 ঘন্টা হাঁটছে। মানে 15 মিনিট যেটা বলেছো সেটা 1 ঘন্টা হয়ে গেল। বাট ওই 1 ঘন্টা হেঁটেও ওরা না, মানে ওই জায়গাটা দেখতে পাচ্ছে আর মনে হচ্ছে যেন ওরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, কিন্তু ওরা একই জায়গার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন ঘুরছে। মানে এক পাহাড় থেকে পাশের পাহাড়, তার পাহাড় থেকে পাশের পাহাড়, কিন্তু অ্যাকচুয়ালি যাওয়ার কথা হচ্ছে একদম পাহাড়ের মাথায়, যেখান থেকে ওই ভিউটা দেখা যাবে। কিন্তু মনে হচ্ছে যেন ওরা একই উচ্চতার মধ্যে এই পাহাড় থেকে ওপারে যাতায়াত করছে। এবার অর্পিতা তো বলছে যে আমি আর পারছি না, এতক্ষণ ধরে আমরা যাচ্ছি। এবং এই পজিশানে মানে ও এবং ওর হাজবেন্ড দুজনেই কিন্তু একটু পাজলড হয়ে যায়। আর ওই যে বললাম ওখানে নেটওয়ার্ক কিচ্ছু নেই, না মানে চাইলে কাউকে না ও ফোন করতে পারবে, না কাউকে মেসেজ করতে পারবে, না কোনো কল করতে পারবে, কিচ্ছু না। এবার ওর হাজব্যান্ডকেও বলে যে না না আজকে আর যাবো না, চলো আমরা এখান থেকে ফেরত যাই। কারণ এবার মনে হচ্ছে মানে টাইমটা যা দেখছে তাতে দেখছে 2:30 বেজে গেছে। এবার 2:30 বেজে গেছে মানে অ্যাটলিস্ট মানে 5টার মধ্যে তো ওদেরকে নিচে নেমে যেতে হবে। অ্যাটলিস্ট যে জনপদে যে ছোট্ট পাহাড়ি যে গ্রামের যে জনপদ, অ্যাটলিস্ট সেখানে নেমে যেতে হবে, কারণ 5টার পরে আস্তে আস্তে অন্ধকার নেমে যাবে। এইবারে আসল যে বিষয়টা সেটা ওদের সামনে এলো। এতক্ষণ অবধি অর্পিতা এবং ওর হাজবেন্ড ওখান দিয়ে যাতায়াত করছিল, মানে যাতায়াত করছিল বললে ভুল হবে, ওরা ওই পথ দিয়ে হাঁটছিল। এবার যখন ওরা ভাবলো যে না আমরা আর ওইভাবে যাব না, আমরা এবার ফেরত যাই, তখন ওরা যখন উল্টো দিক থেকে মানে উল্টো ডিরেকশন এবার শুরু করলো হাঁটা, তখন দেখছে যে ওই যে পথটা, যে বাঁকানো বাঁকানো পথটা দিয়ে ওরা হেঁটে উঠছিল, যেই মুহূর্তে ওরা ডিরেকশনটা চেঞ্জ করলো, ওরা দেখছে যে আশপাশ দিয়ে আরও 2-3টে ওরকম আলপথের মতো পাহাড়ি গা দিয়ে আলপথের মতো নেমে গেছে। এবার ওরা ভাবছে যে কোন রাস্তাটা দিয়ে আমরা এসছি তাহলে। মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যখন ওরা ওই পাকদণ্ডি পাশ দিয়ে 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 ওই দুর্গমভাবে আসছিল, তখন পাশ দিয়ে ওরা না খেয়াল করেনি, কারণ এতটাই ওদের কনসেন্ট্রেশন ছিল পথের দিকে, কারণ কোনোভাবে যদি পা পিছলোয় তাহলে হয়তো একেবারে খাদে পড়বে না, কারণ গাছপালা রয়েছে, বাট একটা দুর্ঘটনা তো ঘটতে পারে। সেই জন্য ও বা ওর হাজব্যান্ড কেউ খেয়াল করেনি যে ওর আশপাশ দিয়েও আরও এরকম আলপথের রাস্তা রয়েছে। এবার ওরা যখন ওই পয়েন্টে চলে এসেছে, চলে আসার পরে এবার ওরা কনফিউজড হয়ে গেছে যে ফিরবে এবার কোন রাস্তা দিয়ে। যাই হোক, তো যে ট্র্যাকে ছিল ওরা সেদিক দিয়েই নামা শুরু করলো, কিন্তু দেখছে যে কিছু দূর আসার পরে দেখছে যে ওই রাস্তাটা আবার দুভাগে ভাগ হয়ে গেছে। এবার ওদের খুব কনফিউশন শুরু হয় এবং ওদের ভয় লাগা শুরু হয়। প্রথমবারের জন্য অর্পিতা লিখেছে যে মানে এইটা ছিল প্রথমবার যখন আমাদের একটুখানি এবার ভয় লাগলো, কারণ আমরা বুঝতে পারছি যে আমরা পুরোপুরি পথ হারিয়ে ফেলেছি, কারণ আমরা কোন রাস্তা দিয়ে এক্স্যাক্টলি এসেছি সেটা এবার আমরা নিজেরাই চিনতে পারছি না।
বারবার ফোনে দেখছে কোনো নেটওয়ার্ক আছে কি না, কারণ ওরা ওদের যে আর কি ওনার ছিল, যে বাড়ির ওনার, তার একটা কন্ট্যাক্ট নাম্বার রেখে দিয়েছিল ফোনে, ভাবছে যে কিছু হলে অ্যাটলিস্ট ওনাকে ফোন করব। তো দেখছে না, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এবার ওর ফোনে কোনো নেটওয়ার্ক নেই, ওর হাজব্যান্ডের ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। তো ভাবছে যে কি করা যায় এবার। তো ওর হাজব্যান্ড বললো যে দেখো, এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ হবে না, আমরা একটা পথ বেছে নেই, নিশ্চয়ই দুটো পথই হয়তো কোনো না কোনো গ্রামে গিয়ে মিট করেছে, কারণ গ্রামের লোকেরা নিচে থাকবে, সমতলে, সব অপেক্ষাকৃত সমতলে থাকবে, তো নিশ্চয়ই গ্রামের লোকেরা এইসব জঙ্গল টঙ্গল হয়তো যাতায়াত করে, তারা হয়তো কাঠকুট পাড়তে আসে, গাছ কাটতে আসে, তো তারাই হয়তো এই পথটা ইউজ করে। বললো যে দেখো, অত ভাবার কিছু নেই, যদি আমরা নিচে নেমে দেখি যে আমরা অন্য গ্রামে গিয়ে পৌঁছে গেছি, তাহলে ওখান থেকে না হয় ম্যাক্সিমাম একটা গাড়ি করে আমরা যেখানে আছি সেখানে পৌঁছে যাব, এতে এত ভাবার কি আছে। কিন্তু মনে মনে দুজনেই ভয় পাচ্ছে, কিন্তু ওরা আর কি চেষ্টা করছে যে নিজেদেরকে যাতে ঠিক রাখা যায়। এবারে ওরা হাঁটা শুরু করেছে, হাঁটছে 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 হাঁটছে, কিন্তু দেখছে যে যে পথটা দিয়ে ওরা এসেছে সেই পথে আর কি যেরকম গাছপালা দেখেছিল, যেরকম পাহাড়ি পরিবেশ দেখেছিল, এই যে ওরা ফিরছে, এবার দেখছে পরিবেশটা কিন্তু আলাদা। এবং যত এগোচ্ছে মনে হচ্ছে যেন ওরা একটা কোনো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। মানে সেখান দিয়ে সেই জায়গাটা যে গিয়ে কোনো পাহাড়ি জনপদে বা কোনো গ্রামে বা কোনো অ্যাটলিস্ট একটা একটু চওড়া রাস্তাতেও যে মিট করছে, সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না। যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে যেন ওরা গভীর জঙ্গলের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। এবং কোনো কোনো জায়গায় যেরকম হয় পাহাড়ি ছোটো ছোটো ঝর্ণা দেখবেন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়, খুব বড় না, ছোটো ছোটো ঝর্ণা, তো সেই সমস্ত জায়গাগুলো খুব পিছল হয়ে গেছে, খুব সাবধানে সেই জায়গাগুলো পেরোতে হচ্ছে। আর ওর পিতা যেটা লিখেছে যে আমার জুতো পড়ে যাওয়ায় যে আমি কি মহা বিপদে পড়েছিলাম, আমি সেটা মানে আপনাকে লিখে বলে বোঝাতে পারবো না। আর মানে আমার হাজব্যান্ডকে আমি সেই সময় বলছিলাম না, আমার খুব অসুবিধে হচ্ছে, আমার খুব ভয়ও লাগছিল। তো কি করব, এবার ওদের কাছে একটা ফোল্ডিং লাঠি ছিল, মানে ট্রেকিং করার জন্য ওই যে যে লাঠিগুলো, যে স্টিকগুলো হাতে দিয়ে ভর দিয়ে দিয়ে মানুষ যায়, তো ওরকম একটা স্টিক ছিল। এবার একটা জায়গা দিয়ে আমি প্রায় মানে আছাড় খেয়ে আমি পড়তাম, এতটা পিছল হয়ে গেছে, যেহেতু একটা সরু ঝর্ণার একটা স্রোত বয়ে যাচ্ছিল। তো আমি তখন ভাবলাম যে না, এভাবে আর হবে না, আমি ব্যাগ থেকে ওই স্টিকটা বার করি। তো রীতিমতো স্টিকের উপরে ভর দিয়ে 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 যাওয়া শুরু করেছে। এবার মাঝখানে খিদে পেয়ে গেছে, ওদের ব্যাগে 1 বোতল করে জল ছিল, সামান্য শুকনো খাবার ছিল, সেগুলো মাঝে মধ্যে একটু একটু করে খাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে প্রায় 1 ঘন্টা ওরা হেঁটে ফেললো। এবং ওই 1 ঘন্টায় মানে ওরা যে গ্রামে গেছিল সেটা তো দূরের কথা, ইভেন দূর দূরান্ত অব্দি কোনো জনপদ ওরা দেখতে পাচ্ছে না। মানে পুরোপুরি ওরা পাহাড়ের ওই মাঠ, মানে ওই জায়গায় গিয়ে পুরোপুরি হারিয়ে গেছে। এবার তো ওদের দুজনেরই প্রচণ্ড টেনশন হচ্ছে, কি করবে। কেউ মানে ওদের কাউকে ওরা বলেও আসেনি, জাস্ট বলেছিল যে আমরা ওই দিকটা যাব। তো ভাবছে যে আমরা যদি এখন আমাদের যে ল্যান্ডলর্ড, যার বাড়িতে আমরা উঠেছি, তাকে যদি আমরা না জানাই বা আমরা যদি রাতে না ফিরি, সে কি আমাদের খোঁজ চালাবে, বা সে কি পুলিশকে বলবে যে আমরা এরকম ট্রেকিং করতে বেরিয়েছিলাম, অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে আমরা এভাবে হারিয়ে গেছি। এরকম অনেক কথাবার্তা ওদের মনে মাথার মধ্যে আসছে, কিন্তু কী করবে কী করবে না সেটা কিন্তু ওরা কেউই বুঝতে পারছে না। এমন সময় মানে তখন প্রায় ও লিখেছে 3:30 বাজে। তো এমন সময় ওরা একটা মচমচানি শব্দ পাচ্ছে, মানে শুকনো পাতা ডালপালার উপর দিয়ে যদি কেউ হাঁটে যেরকম একটা আওয়াজ হবে, ওরকম একটা আওয়াজ হচ্ছে। তো আসছে, কেউ বুঝতে পারছে, তো ওদের ধরেন একটু প্রাণ এলো যে ঠিক আছে কেউ তো আসছে। তো দূর থেকে দেখতে পাচ্ছে যে একটা মহিলা, মানে বেশ বয়স্কা মহিলা, তার পাহাড়ি এবং তার পিঠের উপরে একটা বিশাল বোঝা রয়েছে, সেই বোঝার ভিতরে শুকনো ডালপালা কাঠকুট কেটে উনি, মানে পাহাড়ে এই ছবিটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে পাহাড়ি মহিলারা অনেক সময় তারা কাঠকুট কেটে সেগুলো পিঠে করে নিয়ে এদিক ওদিক যায়। তো সেরকম একজন আসছে। তো ওরা ভাবলো যে এই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করতে হবে যে রাস্তা কোথায়, আমরা গ্রামে নামবো, সেইটা রাস্তা কোথায়। এবার মহিলাকে দেখেছে, তো দেখে ওরাই সামনে আরও এগিয়ে গেছে, দেখছে যে মহিলা মানে ওরা যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেখানে আসছে না, উনি সেখান থেকে আবার উপরে একটা রাস্তা উঠে গেছে, উনি সেদিকে যাচ্ছে, হয়তো ওনার উপরে বাড়ি আছে। তো ওরা দুজনে মোটামুটি গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে আমরা এরকম এখানে ওই ভ্যালি যেতে চেয়েছিলাম, ওপরে যে জায়গাটা রয়েছে যেখান থেকে ভিউ দেখা যায়, তো আমরা আর মানে পথ হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না, আমরা এখন আমাদের গ্রামে যেখানে আমরা আছি সেখানে ফিরতে চাই, আমরা কোন রাস্তা দিয়ে ফিরবো। তো ওই মহিলা তখন মানে ওদেরকে না মানে কীরকম একটা ইশারা করলো,
একটা মৃদু হেসে একটা ইশারা করে বলে ওই দিকে, মানে প্রথমে ইশারা করে তারপরে বলে উস তারফ যাই, এরকম করে একটা কিছু বলেছে। এবার তখন অর্পিতার যিনি হাজবেন্ড সে বলছে যে আপনার কি ওপরে বাড়ি? তখন ওই মহিলা মানে মুচকে হেসে বলেছে হ্যাঁ আমার ওপরে বাড়ি রয়েছে, আমি ওখানেই থাকি। তো তখন অর্পিতার না ব্যাপারটা কীরকম একটু খটকা লাগে, যে মানে পাহাড়ি লোকেরা সাধারণত খুব হেল্পফুল হয়, তারা খুব হেসে কথা বলে, খুব মিষ্টি করে কথা বলে, কিন্তু এই মহিলা কীরকম যেন, মানে উনি মনে হলো যেন, মানে ওনাকে আমরা জিজ্ঞেস করলাম উনি বিরক্ত হলেন, অথচ আশেপাশে আর কেউ নেই, আমরা সত্যিই বিপদে পড়েছি। তো তখন অর্পিতা আরেকবার জিজ্ঞেস করে যে আমরা যদি এই রাস্তাটা দিয়ে যাই তাহলে কি আমরা গ্রামে নামতে পারবো? তো উনি তখন না মানে কোনো উত্তর দেয় না, উত্তর না দিয়ে ওদের দিকে একটু ভুরু কুচকে তাকায়, ভুরু কুচকে তাকিয়ে বলে যে আপনারা এখানে এলেন, আপনাদেরকে কেউ আটকায়নি, কেউ বাধা দেয়নি, আপনারা এখানে কেন এসছেন? আপনাদেরকে এখানে আসতে কে বলেছে? মানে হঠাৎ করেই, তার আগে কিন্তু উনি ডিরেকশনটা দেখিয়ে দিয়েছিল, মানে জাস্ট একটুখানি তাচ্ছিল্যে সুরে ইস্তারা এরকম বলেছিল। তো তখন অর্পিতা বলছে না আমাদেরকে কেউ আসতে বারণ কেন করবে, আমাদেরকে বলেছে যে এখানে এরকম দেখা যায়, খুব সুন্দর, এখানে একটা ভেড়ার পাল দেখা যায়, এখান থেকে একটা খুব সুন্দর পয়েন্ট আছে। তো হঠাৎ করেই ওই মহিলা মানে হিন্দিতে আর কি বলছে যে মৃত্যুকে ভয় লাগে না, মরতে ভয় নেই, মরার ভয় নেই তোদের। তুই করে বলছে তারপর যে মরার ভয় নেই তোদের, মৃত্যুকে তোদের ভয় লাগে না, কেন এসছিস এখানে? এখানে আসার খুব শখ হয়েছে তোদের, আর তোদেরকে কেউ বারণ করেনি বলে তোরা ভাবছিস যে তোরা যেখানে খুশি চলে যাবি, তোরা সব জেনে গেছিস। এই বলে মহিলা ওদের দিকে কীরকম একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায় এবং তাকিয়ে বলে যে তোদের যদি দম থাকে, তোদের যদি বুকে দম থাকে, তাহলে এখান থেকে তোরা গ্রামে পৌঁছে দেখা, আমি দেখে নেব। এরকম বলে ওই মহিলা মানে বলছে যে অত বয়স্ক মহিলা পিঠে ওরকম ভারী বোঝা নিয়ে পা দুটোকে মানে স্ট্রেচ করে ফাঁক করে করে মানে ওই 3-4 মানে এত উঁচু উঁচুতে উনি পা ফেলছেন, মানে ধরুন সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠে, যদি কেউ একবারে 3টে করে সিঁড়ির মানে স্টেপ যদি একবারে উঠে পড়ে, যতটা পা তাকে স্ট্রেচ করতে হবে এরকম স্ট্রেচ করে করে মহিলা একদম পাহাড়ের টঙে উঠে গেল, উঠে ওদিক দিয়ে চলে গেল। এবার ওই মহিলা হঠাৎ করে যে এতটা রুড বিহেভ করবে সেটা কিন্তু অর্পিতা বা ওর হাজব্যান্ড কেউই বুঝতে পারেনি, কারণ কেউ মানে এটা ধরতেই পারেনি যে ফট করে একজন এরকম কথা বলে দিতে পারে। এবার অর্পিতা না মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে যদি বুকে দম থাকে তাহলে গ্রামে ফেরত গিয়ে দেখে এরকম বলছে। তো তখন ওর হাজব্যান্ড না মানে ওর হাজব্যান্ডও খুব মানে চমকে গেছে যে এরকম কেন কথা বললো। তো হাজব্যান্ড বলছে যে দেখো তুমি এগুলোকে এত ভেবো না, তো সিরিয়াসলি নিও না, সবাই তো আর সমান হয় না, এটা পাহাড়ি জায়গা, এখানে ট্যুরিস্ট অতটা আসে না, শুনলে তো যে বছরে হয়তো 25-30টা ম্যাক্সিমাম ট্যুরিস্ট আসে, তো এরা হয়তো পছন্দ করে না যে এদের এই পাহাড়ি জায়গায়, এই জায়গাটা যেহেতু অতটা লোকজনের নজরে আসেনি, তো ভেবেছে যে আমরা ট্যুরিস্ট প্রচুর ছবি তুলবো। আর ওই মহিলা বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, কারণ তার আগে ওরা ক্যামেরায় অনেক ছবি তুলছিল, তারপরে তো আস্তে আস্তে ওদের টেনশন হয়ে যায়, বুঝতে পারে যে ওরা ভুল রাস্তায় আছে, তখন আর ছবি কিছু তোলার মতো ওদের মানসিকতা ছিল না। এবার বললো যে দেখো সবাই তো সমান হয় না, উনি হয়তো চান না যে এইখানে ট্যুরিস্ট আসুক, তাই হয়তো এরকম বলেছে, তুমি এগুলো নিয়ে এত ভেবো না, চলো পা চালিয়ে আমরা চলো তাড়াতাড়ি যাই। এবার ওই মহিলা যে ডিরেকশনটা দেখেছে ওরা সেই ডিরেকশনেই নামা শুরু করেছে। এবং কিছুটা দূর গিয়ে দেখছে যে পাহাড়ি কোনো জনপদ দেখা যাচ্ছে সেরকম কিছু না, কিন্তু রাস্তাটা একটু বেটার হয়েছে, মানে অ্যাটলিস্ট দুটো মানুষ ভালো করে হাঁটতে পারবে পাশাপাশি। এবার তার আগে তো একজন আগে একজন পিছু এভাবে হাঁটছিল, তো যখন দেখছে কিছু রাস্তাটা চওড়া আছে, তো অর্পিতা কী করেছে, ওর হাজব্যান্ডের হাতটা শক্ত করে ধরেছে, বলছে যে তুমি আমার হাতটা ছেড়ো না, আমার খুব ভয় লাগছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা এখানে এসে খুব ভুল করেছি। এবার ওর হাজব্যান্ড বলছে যে তুমি ওই মহিলার কথা এখনও ধরে বসে রেখেছো, আরে ওরা পাহাড়ি লোক, সবাই সমান হয় না, লোকটা ভদ্রমহিলার বয়স হয়েছে, মানে উনি কত কষ্ট করে নিয়ে হয়তো উঠছিল, এই যে আমরা ওনাকে দাঁড় করিয়ে এত কথা জিজ্ঞেস করলাম, ওই ভারীটা নিয়ে উনি দাঁড়িয়েছিলেন, হয়তো উনি সেই জায়গা থেকেই রাগ করে বলেছে, আর এরা হয়তো সবাই তো সমান না, সবাই চায়ও না যে পাহাড়ে সবসময় গাদা ট্যুরিস্ট আসুক, কারণ বোঝাই যায় যে বেশি ট্যুরিস্ট এলে নোংরা হবে, এই হবে, হ্যানা হবে, তেনা হবে, তো সেই জন্য হয়তো উনি তোমাকে এই কথাটা বলেছে, তুমি এটা ভেবো না। তো তখন বলে যে না আমার ক্যামেরাটা লাগছে, তুমি প্লিজ আমার হাতটা ছেড়ো না, আমরা দুজনে হাত ধরে এখান দিয়ে হাঁটি আর আমরা ঠাকুরের নাম করি। এবার অর্পিতা লিখেছে যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ঠাকুরে বিশ্বাস করি, কিন্তু ওই মুহূর্তে কেন জানি আমার হাজব্যান্ডের বারবার মনে হচ্ছিল যে আমি হয়তো ওই মহিলার কথা শুনে খুব ভয় পেয়ে গেছি, এবং
ভয় পেয়েছি বলি আমি হয়তো ওই জায়গাটা থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইছি। তো ওকে ওর হাজব্যান্ড বলছে যে তুমি ভীষণ ভীতু হয়ে গেছো, বিয়ের আগে তো তুমি এত ভীতু ছিলে না, তোমাকে ওই মহিলা বললো, তুমি বিশ্বাস করে নিলে, তুমি একটা জায়গায় আজকে হয়তো আমরা যেতে পারি না, আমরা কালকে ঠিক যাব, আর একটু ভালো করে জেনে যাব কোন দিক থেকে যেতে হবে, তুমি এরকম কেন করছো? তো তখন ওর হাজব্যান্ডকে বলে যে প্লিজ তুমি আমাকে এখন কিছু বলো না, চলো আমরা তাড়াতাড়ি করে আমরা যেখানে থাকছি সেখানে পৌঁছোই, ঘরে পৌঁছোই, তারপর আমি তোমাকে বলবো। এবার যাচ্ছে এমন সময় হঠাৎ করেই ওর হাজব্যান্ডের মানে কি একটা হলো, বলছে আমি বুঝলাম না, হাজব্যান্ড না কীরকম একটা বিভৎস রকমভাবে একটা হেঁচকি দিয়ে উঠলো, মানে সেটা খুব স্বাভাবিকভাবে হেঁচকি তোলা নয়, একটা হেঁচকি দিয়ে উঠলো এবং মুখ থেকে একটা আ আ আ আওয়াজ করলো, মানে মনে হচ্ছে না কোনো কিছুতে উনি খুব ব্যথা পাচ্ছেন, আ আ আ আওয়াজ করে উনি দাঁড়িয়ে পড়েছে ওর হাজব্যান্ড। এবং অর্পিতা লিখেছে যে আমি আমার হাজব্যান্ডের হাতটাকে খুব শক্ত করে ধরে আছি, আর আমার হাত ধরে থাকা অবস্থাতেও ধপাস করে মনে হলো একটা ধাই করে আওয়াজ হলো, মনে হলো যে আমার হাজব্যান্ডকে কেউ যেন সজোরে কেউ ধাক্কা মারলো বা একটা লাথি মারলো, এবং ও হুড়মুড়িয়ে পুরো মুখ থুবড়ে পড়লো। তো এখানে অর্পিতা লিখেছে যে আমি যদি আমার হাজব্যান্ডের হাতটা ধরে না থাকতাম, আমার হাজব্যান্ড হয়তো ওখান থেকে মানে পড়ে যাওয়ার যে আর কি, একটা পড়ে গেলে তো একটা মানুষ একটা জোরে পড়ে যায়, এবং তাতে হয়তো ওর মানে সিরিয়াস কোনো ইনজুরি হতে পারতো, বা এটাও হতে পারতো যে ও একেবারে ধারে কোনায় গিয়ে পড়তো এবং তাতে ও হয়তো খাদে চলে যেতে পারতো, এতটাও কিছু ঘটে যেতে পারতো। যে আমি ভয় পেয়ে গেছি এবং আমি ভাবলাম যেটা কী হলো। তো সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ডকে জাপটে ধরে ও তুলছে। ওর হাজব্যান্ডের তখনও মনে হচ্ছে আ আ আ আ গলা দিয়ে এরকম আওয়াজ হচ্ছে, আ আ আ আ এরকম আওয়াজ করছে। ও বলছে কী হয়েছে তোমার কী হয়েছে? তো তখন ওর হাজব্যান্ড কিছু বলতে পারছে না, শুধু ওরকম আ আ আওয়াজ করছে গলা দিয়ে। তো তারপরে ওঠানোর পরে ও একটুখানি ব্যাগ থেকে জল বার করে মুখে দিচ্ছে, কিন্তু জলটা গিলতে পারছে না, মানে ঢোক গিলতে পারছে না। তো বলছে যে আমার ওই মোমেন্টটা এত ভয় লাগছে, আমি কি বলবো ওকে, আমি মানে কিছু করতে পারছি না। আর ওর মনে হচ্ছে না পুরো স্থির হয়ে গেছে, ওর মনে হচ্ছে না কোনো একটা দিকে তাকিয়ে পুরো স্থির চোখ হয়ে গেছে। তো যাই হোক, কিছু মুহূর্তই সেরকম ছিল। তারপরে জল খাওয়ানোর পরে ওর হাজব্যান্ড একটুখানি থিতু হয়। তো থিতু হওয়ার পরে ওর হাজব্যান্ডকে বলছে কি হয়েছে? তো ওর হাজব্যান্ড বলে যে তুমি আমার হাত ধরে হাঁটছো, আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম, হঠাৎ করেই আমার মনে হলো আমার ঘাড়ের কাছে কেউ যেন একটা হাত রাখলো, এবং আমি কথা বলতে বলতেই তোমাকে কিছু বলিনি, বাট মনে হলো হাত রাখলো। তো আমি জাস্ট ক্যাজুয়ালি মানে ডান দিকে ঘুরে, ও বাঁ দিকে ছিল, তো আমি যখন ডান দিকে ঘুরলাম তো ও নাকি হঠাৎ করেই দেখে যে শুধু দুটো চোখ, মানে ওই আধা আলো অন্ধকার এসবের মধ্যে, কারণ আস্তে আস্তে তো আলোটা কমছে, আর যেহেতু ওই জায়গাটায় গাছপালা প্রচুর রয়েছে, তো সেই জায়গাটায় এমনিতেই একটুখানি মানে আলো থাকলেও, দিনের আলো থাকলেও সেই জায়গাটা একটু অন্ধকার লাগছে। এবং যেটা অর্পিতা লিখেছে যে ওর হাজব্যান্ডের বাঁ হাতের সাইডে ছিল, হঠাৎ করে ডান দিকের সাইডে দেখছে দুটো চোখ, এবং ওই দুটো চোখ দেখার সাথে সাথেই ওর মানে একটা অদ্ভুত রকমের কষ্ট শুরু হয়, ওরকম করে ও হেঁচকি দিয়ে ওঠে, এবং তারপরেই ওর মনে হয় যেন গলার কাছে কিছু একটা হলো। সেটা গলাটাকে কেউ চেপে ধরলো না কি হলো সেটাও জানে না, বাট ওর মনে হলো গলার কাছে কিছু একটা হলো, এবং ওর ওরকম গলাতে আওয়াজটা হয়। এবার এটা শুনে ওর না প্রচণ্ড ভয় লেগে যায় অর্পিতার, এবং বলছে তারপরে আমি জানি না কী করে আমি পড়ে গেলাম, মনে হলো আমাকে কেউ ধাক্কা মারলো এরকম টাইপের। এবার এটা শুনে না মানে অর্পিতার প্রচণ্ড ভয় লেগেছে, এবং ওর হাজব্যান্ড এতক্ষণ যে ওকে এনকারেজ করছিল ও যাতে ভয় না পায়, ওর যাতে খুব আনক্যানি ফিলিংসগুলো না আসে, সেই জন্য ওর হাজব্যান্ড ওকে অনেকভাবে বোঝাচ্ছিল। বাট এই ইনসিডেন্টটা হওয়ার পরে ওর হাজব্যান্ডের নিজেরও কিন্তু খুব ভয় লেগে যায়, এবং তারও কনফিডেন্সটা কোথাও যেন চলে যায় যে কিছু তো একটা ব্যাপার আছে। যাই হোক, এবারে তো ও বললো যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, খুব সাবধান। ও তো ঠাকুরের নাম নেয়, ওরা বললো যে চলো এখান থেকে আমাদেরকে সন্ধে হওয়ার আগে নামতেই হবে। তো অদ্ভুতভাবে ওরা ওখান থেকে আবার শুরু করলো না, এবং ওর হাজব্যান্ডে কিন্তু পায়ে লেগেছিল, ফলে ওরা যে স্পিডে নামছিল এমনিতেই ওখান দিয়ে জোরে হাঁটা সম্ভব নয়, কিন্তু তারপরে ওর হাজব্যান্ডের পায়ে লেগে গেছে, ফলে ওরা বেশ আস্তে আস্তে করে নামছে, আর ওর হাত ধরে রেখেছে ওর হাজব্যান্ডের। এবার এমন সময় অর্পিতা এবার বলছে যে আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে ওই জায়গায় আমরা দুজন ছাড়াও আরও কেউ আছে, এবং সেটা একজন দুজন না, আরও একাধিক কেউ ওই জায়গায় আছে,
মাঝে মধ্যেই মানে ধরুন আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, সেখানে কেউ নেই আশেপাশে, মানে অ্যাটলিস্ট আপনি দেখতে পাচ্ছেন না। এবার আপনার পায়ের নিচে ধরুন প্রচুর শুকনো পাতা রয়েছে, গাছের ডালপালা রয়েছে, কিন্তু আপনি ধরুন ওই ডালপালাগুলোর উপর দিয়ে যখন হাঁটছেন, আপনাদের পায়ের আওয়াজ ছাড়াও আরও একটা যদি আওয়াজ হয়, একটা দুটো তিনটে যদি আওয়াজ হয়, আপনি তো বুঝতে পারবেন। এবং ও আর ওর হাজবেন্ড দুজনেই দেখছে যে ওরা হাঁটছে এবং ওদের গায়ের সামনে যে পাহাড়ের যে ঢালটা রয়েছে, সেখানে মর্মর মর্মর আওয়াজ হচ্ছে রীতিমতো। মনে হচ্ছে যেন ওদের সাথে সাথে আরও কেউ আশপাশ দিয়ে হাঁটছে, কিন্তু ওখানে কেউ নেই, ওরা দুজন ছাড়া ওখানে কোনো জনমনীষী নেই। এবার ওদের না মানে রীতিমতো ভয় লাগছে। এবার অর্পিতার হাজবেন্ড ভাবছে যে আমি যদি এখন অর্পিতাকে কথাটা বলি তাহলে ও ভয় পেয়ে যাবে। আবার অর্পিতা ভাবছে যে একই হাজবেন্ডের সাথে একটা ঘটনা ঘটেছে, এখন যদি আমি এই কথাগুলো ওর সামনে বলি তাহলে ও তো প্রচণ্ড ভয় পেয়ে যাবে। তো এরা একে অপরের কথা ভেবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আর কোনো আলোচনা করে না, ওরা নামতে থাকে। নামতে নামতে হঠাৎ করেই অর্পিতা যেটা জানিয়েছে যে বিশ্বাস করুন দিদি, আমার সাথে যে এরকম ঘটনা কোনোদিন ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে আমার পেটের কাছে, মানে আমার জাস্ট পেট কোমরের কাছে কিছু একটা যেন মনে হচ্ছে যেন দুলছে। মানে পেটের সাথে যদি একটা কোনো ভারী ব্যাগ কেউ বেঁধে দেয়, বা কোমরের সাথে যদি একটা বেল্ট দিয়ে কেউ একটা ব্যাগ বেঁধে দেয় এবং আপনি ধরুন জোরে জোরে হাঁটছেন, তাহলে তো সেই জিনিসটা দুলতে থাকবে, মনে হচ্ছে যেন কিছু একটা দুলছে। এবং আমি যখন এক ঝলক মানে সাইড করে দেখি যে আমার কোমরের দিকটা মনে হচ্ছে খুব ভারী লাগছে, কিছু একটা ঝুলছে আমার কোমরের সাথে, আমি দেখি একটা বিশাল বড় বাদুড় আমার কোমরের কাছ দিয়ে, মানে ওরা যেহেতু পিঠে ব্যাগ নিয়েছে তো ওই ব্যাগগুলো তো ভারী হয়, তো সেই ব্যাগগুলো না একটা বেল্টের পয়েন্ট থাকে যেটা কোমরকে কভার করে, কোমরের দিক থেকেও এরকম একটা ব্যাগের বেল্টটা বাঁধা যায়। ও দেখছি যে ওই কোমরের বেল্টের সাথে একটা মোটা বড় সড় একটা বাদুড় ঝুলছে। এটা দেখে বলছে আমি এমন ভয় পেয়ে গেছি, আমি হাত দিয়ে ওটাকে সরিয়ে দিই, এবং এতটাই ভারী আমার হাতের সাথে লাগার পরে বুঝতে পারছি পুরো থলথলে একটা জিনিস, সেটা আদৌ বাদুড় ছিল না অন্য কিছু ছিল আমি জানি না। আমি যখন ওটাকে সরালাম মনে হলো যেন একটা 7-8 কেজির কিছু আমি হাত দিয়ে সরালাম, এবং জিনিসটা থাপ করে পড়ার মতো একটা আওয়াজ হলো মাটিতে, এবং সেটা আমার হাজব্যান্ডও শোনে আওয়াজটা। হাজব্যান্ড বলে যে আর আর কোনো কথা নয়, তুমি কোনো কথা বলবে না, আর পিছনে তাকাবে না, তুমি সোজা চলো। এবার হাজব্যান্ড ওটা যে মানে টেরিয়ে দেখেছে যে কি ছিল না সেটা কিন্তু আমি দেখেছি, যে আমার হাজব্যান্ড একটু মানে দেখলো, বাট ও আমাকে বললো তুমি আর পিছনে তাকাবে না, সোজা চলো। এইবারে ওরা যখন সোজা নামছে তখন দূর থেকে দেখতে, মানে অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছে যে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে। এবার তোদের একটা আশার আলো জাগলো যে ঠিক আছে, আর কিছুক্ষণ আমরা মানে এইভাবে যদি আমরা কিছুক্ষণ হাঁটতে থাকি তাহলে আমরা অ্যাটলিস্ট ওই জনপদে পৌঁছাবো। সেটা মানে আমরা যে গ্রামে আছি সেটা হোক বা অন্য কোনো হোক, তাতে কিছু যায় আসে না। আমরা একটা গাড়ি নিয়ে দরকার হলে রাতটা কোথাও কাটিয়ে দেবো, গ্রামে কোথাও অন্য গ্রামে যদি হয় কাটিয়ে দেবো, তারপরে পরের দিন আমরা গাড়ি নিয়ে চলে যাব। এইবারে ওরা কিছুটা হাঁটছে এবং ওরা বোঝার চেষ্টা করছে যে ওরা ঠিক রাস্তাতে যাচ্ছে কিনা, এবং ওরা বুঝতে পারে যে ওরা মোটামুটি ঠিক রাস্তাতেই আছে। এমন সময় ওরা শুনতে পাচ্ছে ওদের পিছন থেকে একটা কোনো কিছু আসছে, মানে একটা ধরুন বাইক বা গাড়ি এলে যেরকম একটা আওয়াজ হবে, ঘুম 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 এরকম একটা আওয়াজ হচ্ছে, মানে সেটা কিন্তু কোনো গাড়ির আওয়াজ নয়, কিন্তু গাড়ির মতো আওয়াজ। এবার ওরা তো দুজনেই ভাবছে যে কিছু কি আসছে, কোনো মানুষ আসছে বা কিছু। তো ওর হাজবেন্ড বলছে যে দেখো, যতক্ষণ না আমাদেরকে কেউ ডাকছে, আমরা কোনো মানুষের ডাকার মানে গলার আওয়াজ পাই, ততক্ষণ কিন্তু পিছনে তাকাবে না। এইবারে আবার ওরা যখন ওভাবে আসছে তো মনে হচ্ছে যেন ওই আওয়াজটা আস্তে আস্তে কাছে আসছে, মানে আওয়াজটা কখনো বাড়ছে কখনো কমছে, আসছে, মানে একটা হাওয়ার আওয়াজের মতো কিছুটা। কিছুক্ষণ পরে ওরা দুজনেই ধপাস করে পড়ে যায়, এবং দুজনেই যখন দুজনের দিকে তাকিয়েছে কিছু বলতে পারছে না, শুধু তাকাচ্ছে। তার কারণটা কি বলুন তো? তার কারণটা হচ্ছে ওদের দুজনেরই কেউ যেন মুখটা চেপে ধরেছে। মানে হঠাৎ করে আপনি ধরুন হাঁটেন, পিছন থেকে যদি আপনি এবং ধরুন আপনার হাজব্যান্ড হাঁটছেন, তো আপনাদের যদি দুজনেরই মুখটা পিছন থেকে কেউ চেপে ধরে, আপনারা যেরকম একটা আপনাদের অবস্থা হবে একদম সেই অবস্থা হয়। এবং ওরা তো কিছু দেখতে পাচ্ছে না, ফলে হাত দিয়ে কী ছাড়াবে এবং কাকে ছাড়াবে, কার থেকে ছাড়াবে। তো এইটা যখন হয় তখন কি হয়েছে,
অর্পিতা তখন মানে প্রচণ্ড ছটফট ছটফট করছে। আর ওর হাজব্যান্ডের যেহেতু পায়ে লাগা ছিল, ও তো অত পা নাড়াতে পারছে না, অত ছটফট করতে পারছে না। এবার ছটফট করতে করতে কী করেছে, ওই অর্পিতা কী করেছে, কিছু তো দেখতে পাচ্ছে না, কিন্তু ওর ব্যাগটা খুলে কোনো রকমের ব্যাগটা ছুঁড়ে মেরেছে। এবং যেই মুহূর্তে ব্যাগটা ছুঁড়ে মেরেছে ওই পাহাড়ের দিকে, তখন দেখছে যে জিনিসটা যেন চলে গেল, মানে একটা হাওয়া মনে হলো যেন ওদের দিক থেকে মানে সজোরে চলে গেল। বলছে যে মানে এতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল ওটা আমি আজও মাঝে মধ্যে আমি ঘুমিয়ে পড়লে ওটা আমাকে আজও হন্ট করে। আমি পরিষ্কার বুঝতে পারলাম একটা হাওয়ার কুণ্ডলী আমাদের থেকে যেন আমাদেরকে ফেলে, ওই যে মুহূর্তে আমি ব্যাগটা ছুঁড়ে দিলাম কাঁধ থেকে, কোনো রকমের বেল্টটা খুলে আমি ব্যাগটা ছুঁড়ে দিয়েছি ওই হাওয়ার দিকে, মনে হলো যেন আমাদের মানে আমার মুখের সামনে থেকে ওই যে হাতটা ছিল বা কেউ যেন আমার মুখটা চেপে ধরছে, এই যে ফিলিংসটা ছিল সেটা চলে গেল। এবং তখন হাজব্যান্ডেরও মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে, অর্পিতা তুমি ঠিক আছো, অর্পিতা তুমি ঠিক আছো, এরকম করে আমাকে আমার হাজব্যান্ড বলছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি ঠিক আছো তো? বলছে হ্যাঁ আমি ঠিক আছি। এবার যাই হোক, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার ওখান থেকে মানে ওরা মানে ব্যাগটাকে কুড়োনোর পর অর্পিতা বলছে যে দেখো আমি জানি তোমার পায়ে লেগেছে, কিন্তু যাই হোক আমাদেরকে এখান থেকে এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে নামতে হবে, এবং দরকার হলে আমাদেরকে হেঁটে হেঁটে না, আমাদের দৌড়ে দৌড়ে নামতে হবে। এবার ওর হাজব্যান্ড বলছে দেখো আমি দৌড়োতে পারবো না, আমার পায়ের জোর নেই। বলছে দেখো আমি এটা জানি না কি করে তুমি করবে, কিন্তু এটা আমাদেরকে করতে হবে, না কিন্তু আমাদের এবার প্রাণ সংশয় হতে পারে, এই জায়গাটা একদম ভালো নয়। এবার এরকম করে যখন বলছে, তো ব্যাগটা ছুঁড়ে দিয়েছো, তো ব্যাগের থেকে দু একটা জিনিসপত্র এদিক ওদিক পড়ে গেছে, তো সেটা কুড়োচ্ছে। তো কুড়োতে কুড়োতে দেখছে যে ওই পুরো জায়গাটায় কালো কালো মানে রীতিমতো কালো পোড়া পোড়া জিনিসপত্র চারিদিকে ছড়ানো। মানে সেটা পোড়া কী জিনিস, কিছু পালক রয়েছে, হ্যাঁ কিছু হাড় জাতীয় জিনিস, কোনো পশু প্রাণীর হাড় জাতীয় জিনিস রয়েছে, এবং সেগুলো সব পোড়া, একদম পোড়া, ভস্য পোড়া বা আধা পোড়া এরকম। এটা কিন্তু ওরা প্রথমবারের জন্য খেয়াল করলো, এর আগে কিন্তু ওরা এটা খেয়াল করেনি। তো স্বাভাবিকভাবেই ওর হাজব্যান্ডকে বলছে যে দেখো ওই জায়গাতে এরকম পোড়া পোড়া জিনিস পড়ে রয়েছে, এই জায়গাটা কী আমি তো সেটা তো জানি না। তো তখন না মানে ওদের আরও ভয় লেগে যায় যে এটা কী জিনিস। আর ওই রকম একটা জনমানবহীন জায়গায় কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, সেখানে বিভিন্ন রকমের না আওয়াজ আসছে মাঝে মাঝে, এবং আওয়াজ আসার কথাটা কিন্তু ওরা এর আগেও শুনেছিল, কিন্তু এই জিনিসটা যে এতটা ভয়ঙ্কর লেভেলে যেতে পারে সেটা কিন্তু ওরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যাই হোক, তো ওরা এবারে আরও জোরে জোরে হাঁটা শুরু করলো। এবার যেহেতু ওর হাজব্যান্ডের পায়ে লেগেছে, তো সত্যি সত্যি বলেছে দৌড়বে, কিন্তু দৌড়োতে তো আর পারছে না। এবার হাঁটতে হাঁটতে যখন ওরা মোটামুটি অনেকটা এসে গেছে, সেই সময় ওর হাজব্যান্ডের না প্রচণ্ড রকমভাবে মাথা ঘুরে যায়। মানে সেটা মানে ওই অতখানি রাস্তা ওইভাবে হাঁটার জন্য দুর্বলতা থেকে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা জানে না, কিন্তু ওর হাজব্যান্ডের মাথাটা ঘুরে যায়। মাথা ঘুরে গিয়ে ও বসে পড়ে। তো বসে পড়ার পরে তো অর্পিতা বলছে কী ব্যাপার তুমি বসে পড়লে কেন, এখন তো আমাদের আরও জোরে আরও তাড়াতাড়ি করে আমাদেরকে নিচে নামতে হবে। তখন ওর হাজব্যান্ড মানে খুবই আর কি তার শরীর খারাপ লাগছে, তাকে দেখে বোঝা যাচ্ছে। তো সেই অবস্থায় ওকে বলছে যে অর্পিতা আমি হঠাৎ করেই দেখলাম তোমার কাঁধের পাশে দুটো চোখ, এবং আমি কিন্তু কোনো ভুল দেখিনি, আমি কোনো ইয়ার্কি করছি না। তো এটা শুনে অর্পিতার প্রচণ্ড ভয় লেগে যায়। অর্পিতা তখন স্বাভাবিকভাবেই ওর নিজের আশপাশটা দেখছে কিছুই নেই। তো ও তখন ওর হাজব্যান্ডকে বলছে যে দেখো তুমি যা দেখেছো, এখন আমাদেরকে নিচে নামতে হবে, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে এখান থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো তখন ওর হাজব্যান্ড কোনো রকমে উঠেছে, কিন্তু ও না নিজের টাল সামলাতে পারছে না, বারবার মনে হচ্ছে যেন বসে পড়ছে। তো তখন অর্পিতা লিখেছে যে আমার একটা ভারী ব্যাগ তো কাঁধে রয়েছে, মানে খুব ভারী না হলেও মোটামুটি, কারণ ব্যাগটা ইটসেলফ একটু ভারী। বলছে আমি তখন আমার হাজব্যান্ডের ব্যাগটাও আমি নিয়ে নিলাম, আমি ওকে বললাম যে আমি দুটো ব্যাগ বইছি, তুমি শুধু আমার হাতটা ধরো, আমরা এখান থেকে নিচে নামবো। তো ওর হাজব্যান্ড প্রথমে ব্যাগটা ওকে দিতে চায়নি, কিন্তু তারপরে জোর করেই ওর হাজব্যান্ডের থেকে ব্যাগটা নিয়ে নেয়। নিয়ে ওরা দুজনে মানে একে অপরের হাত শক্ত করে চেপে ধরে। তো তখন দুজনেই তখন ঠাকুরের নাম নেয়, এবং দুজনেই দুজনের দিকে তাকিয়ে বলে যে শোনো, আমরা এখান থেকে এবার সোজা নামবো, কোনো দিকে তাকাবো না, এবং যাই হয়ে যাক না কেন আমাদের থামা যাবে না। তো তখন অর্পিতার হাজব্যান্ড মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে ওর থেকে ওর হাজব্যান্ড তখন বেশি ভয় পেয়ে গেছে। ওর হাজব্যান্ড বলছে যে
সর্পিতা, আমি তোমাকে এখানে নিয়ে এলাম, আমি আমি খুব বড় ভুল করেছি, আমার অন্তত বোঝা উচিত ছিল যে এখানে এভাবে এলে আমাদের কোনো বিপদ আপদ হয়ে যেতে পারে, জায়গাটা ভালো নয়। তো অর্পিতা তখন বলছে, দেখো এখন এসব নিয়ে কথা বলা বা এসব নিয়ে আলোচনা করার সময় আমাদের কাছে নেই, আমরা এখান থেকে এবার নেমে যাই। তো তখন ও লিখেছে যে দিদি আপনি বিশ্বাস করবেন না, আমরা দুজনে তখন মানে আমরা নিজেদের মধ্যে আর নেই, আমরা কীরকম যেন পাগলের মতো হয়ে গেছি, অ্যাগ্রেসিভ হয়ে গেছি যে আমাদের যে করেই হোক নিচে নামতে হবে। এবং আমরা যখন নিচে নামছি তখন আমাদের পিছন থেকে বিভিন্ন রকমের পশু প্রাণীর আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন কীরকম ভয়ঙ্করভাবে কেউ কখনো মনে হচ্ছে যেন চিৎকার করছে, আমাদের কানে সেই চিৎকারের আওয়াজ আসছে, আর আমাদের মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায় দুজনেরই। কিন্তু আমরা একে অপরকে হাত শক্ত করে ধরেছি এবং আমি আমার হাজব্যান্ডকে মাঝে মধ্যেই বলছি কোনো রকমের তাকাবে না, পিছনে দেখবে না, তুমি শুধু সামনে দেখো। একটা সময় কখনো মনে হচ্ছে আমি সামনেও চোখে ঘোলা দেখছি, এরকমও সময় হয়েছে। তো এইরকম করে যখন ওরা নামছে, নামতে নামতে ওরা দূর থেকে পাহাড়ি জায়গায় দেখবেন যে মন্দিরে না মানে অনেক ছোট ছোট মন্দির থাকে এবং সেই মন্দিরে ধ্বজা লাগানো থাকে। তো কিছুক্ষণ পরে আমরা যখন এইভাবে নামছি এবং আমাদের দুজনেরই শরীরে আর কোনো জোর নেই, তখন আমি মনে হলো দেখতে পেলাম একটা মন্দিরের ধ্বজা আমি দেখতে পাচ্ছি। এবং আমি তখন আমার হাজব্যান্ডকে মানে হাতটা চেপে ধরে ওকে বললাম যে আমরা চলে এসেছি, আর দেরি নেই, দেখো সামনে মন্দির রয়েছে। বলছে যে মন্দিরটা দেখে আমার এত আনন্দ হলো, এবং আমি যখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, ধ্বজা দেখা যাচ্ছে, তখন আমার হাজব্যান্ডেরও মানে মনে হলো যেন একটু ধরে প্রাণ পেল। ও তখন আরেকটু মানে এমনিতেই খুঁড়িয়ে হাঁটছে, বাট যাই হোক আরেকটু স্পিড বাড়িয়ে আমরা দুজনে যখন মন্দিরের কাছে এসেছি তো দেখছি মন্দিরে একটা প্রদীপ জ্বলছে, ছোট্ট একটা মন্দির, এবং সেটা শ্রী বজরংবলীর মন্দির। তো মন্দিরের কাছে মন্দির ওখানটা কেউ নেই, ততক্ষণে সন্ধে হয়ে গেছে। ও বললো যে আমি শুধু তখন একটা কাজই করলাম, আমি যখন মন্দিরের কাছে এসেছি মানে ওই জায়গাটা না কীরকম ছিল, মানে ওই ঢাল রাস্তাটা শেষ হচ্ছে, শেষের পরে ওই মন্দিরের জায়গাটুকু হচ্ছে একটু সমতল, আবার নিচের দিকে নেমে গেছে, মানে ডাউনওয়ার্ডসে রাস্তাটা নেমে গেছে এবং তারপরে একটা জনপদ রয়েছে। তো আমি ওই মন্দিরে একটু বসে প্রণাম করে আমি উঠে দাঁড়াই, আমার হাজব্যান্ড এগিয়ে, সামনে একটা লোক ছিল, ও বলল যে দাঁড়াও আমি একটু জিজ্ঞেস করি কোন দিকে যাব। তো আমার ওই মন্দিরের ওই সামনেটায় বসে এত আরাম লাগছিল, এত মানসিক শান্তি লাগছিল, আমি ওখানটাতে বসে রইলাম। আমার হাজব্যান্ড 1 মিনিটের জন্য পাশে একটা দোকান ছিল ওখানে গেল, গিয়ে জিজ্ঞেস করে এলো। তো আমি ওখান থেকে ওঠার সময় যখন হাজব্যান্ড আমাকে ডাকছে, আমি ওঠার সময় আমি একবার শুধু পিছনে তাকালাম, এক ঝলক পিছনে তাকালাম ওই রাস্তাটার দিকে যেখানটা দিয়ে আমরা নেমে এসেছি। বলছে দিদি আমি স্পষ্ট দেখেছি 3 থেকে 4টে, মানে আমি জানি না সেটা 3টে না 4টে, বাট 3টে অথবা 4জন, আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না, শুধু চোখ দেখতে পাচ্ছি, তাদের দুজোড়া করে চোখ, 3 থেকে 4টে মানুষের। এবং সেই চোখগুলো মানে অদ্ভুতভাবে বলছে যে জায়গাটা না মনে হচ্ছে যেন মানে ওই যে জঙ্গলাকীর্ণ যে রাস্তাটা যেখানটা শেষ হচ্ছে এবং এই মন্দিরের জায়গাটা, সেই জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে ধরুন প্রায় 10-12 হাতের দূরত্ব। মানে ওই জিনিসগুলো যারা মনে হচ্ছিল যে পিছু করছে বা আমাদেরকে ভয় দেখাচ্ছে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা চেয়েও যেন এই দিকটা আসতে পারছে না, যেহেতু ওখানে শ্রী বজরংবলীর মন্দির রয়েছে। এবং এটাও ওর কাছে খুব অদ্ভুত লেগেছিল, এবং মানে নিশ্চয়ই এখানে এমন কিছু ব্যাপার ছিল যেই জন্য ওই জায়গাটাতেই কিন্তু বেছে বেছে শ্রী হনুমানজির একটা মন্দির করা হয়েছিল। যাই হোক, ও বলছে আমি ওটা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ক্ষতি করতে পারবে, কারণ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে স্বয়ং শ্রী হনুমানজি রয়েছে, এবং ওই জিনিসগুলো, ওই আত্মাগুলো মানে স্পষ্ট আমি বুঝতে পারছি যে ওখানে কিছু একটা প্রেজেন্স রয়েছে। এবং যে মুহূর্তে ওরা মন্দিরের কাছে এলো, ওদের দুজনেরই, ওরার এবং ওর হাজব্যান্ড দুজনেরই কিন্তু মাথা ধরাটা, মানে ওই যে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, সেটা সরে গেল। যাই হোক, তো ওরা জানতে পারলো, মানে ওর হাজব্যান্ড যে জানলো যে ওই জায়গাটা ওরা যেখানটায় উঠেছিল তার থেকে ওই ধরুন 7-8 কিলোমিটার মতো দূরে। তো তখন আর ওদের দুজনের শরীরে কারোরই জোর নেই। তো ওখানেই একটা লোক, তারই পার্সোনাল গাড়ি ছিল, তো সে বললো যে ঠিক আছে আমাকে এত টাকা দিয়ে দেবেন, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, সেই লোকটা ওদেরকে বলে আপনার দিকে কোথায় গেছিলেন। তো ওরা তখন আর অত কিছু মানে ডিটেলে গাড়ির লোকটাকে আর অত কিছু বলেনি, বলছে না আমরা একটুখানি অমুক জায়গায় হাঁটতে গেছিলাম, অত কিছু আর ডিটেলসে বলে না, ওদের শরীরও খুব খারাপ লাগছিল। এবার ততক্ষণে সেই লোকটার গাড়ি আবার তার বাড়িতে ছিল, সে নিয়ে এলো, তারপরে আবার তারা উঠলো, 8 কিলোমিটার এলো, এই করতে করতে ওদের রাত 10টা বেজে গেছে। এবার ওরা যেখানটা আর কি ছিল সেই বাড়িতে যখন ঢুকছে, তো মানে ওই যে বাড়ির যে কর্তা আর কি, যে ওই ভদ্রমহিলার যে বর,
তো সে তখন তো একটু মানে বেশ রাগী রাগী ভাব। তো সে তখন দরজাটা খুলতেই বলল যে, দেখুন আপনারা শহরের লোকেরা এখানে খুব কমই আসেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের না এটা হোটেল নয় যে আপনারা যখন খুশি আসবেন, যখন খুশি যত রাত হোক আপনারা ঢুকবেন। আমাদের এটা বাড়ি, আমাদের বাচ্চারা, বয়স্ক মানুষরা সবাই এখানেই থাকে, এবং আমরা এরকম যদি কেউ আপনাদের মতো এক আধজন ট্যুরিস্ট আসে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা আমাদের 2টো রুম আছে, আমরা এভাবে তাদের থাকতে দিই টাকার বিনিময়ে। তার মানে এই নয় যে আপনারা যা খুশি তাই করবেন, আপনারা যেখান থেকে আসবেন। আর ওরা না মানে অ্যাকচুয়ালি ওরা যেভাবে অবস্থায় এসেছিল ওদের দেখে মনে হচ্ছিল যে ওরা ড্রিঙ্ক করেছে। এবার তখন অর্পিতা বলছে যে আপনি ভুল করছেন, আমরা কোনো ড্রিঙ্ক করিনি, আমরা একটা খুব বড় বিপদে পড়ে গেছিলাম, আমাদের প্রাণটাই হয়তো চলে যেত, আমরা অনেক কষ্ট করে এই অবধি পৌঁছেছি। এবার যখনই কথাগুলো মানে অর্পিতা বলে তো তখন মানে ওরা খুবই ভালো লোক ছিল। ভদ্রলোক হয়তো প্রথমে ভুল ভেবেছিল যে এরা কোথাও থেকে হয়তো পার্টি ফার্টি করে বা নেশাভান করে হয়তো এসছে, কিন্তু যখন ওরাও বুঝতে পারে যে না এরা এরকম কিছু করেনি, ওরা তখন সঙ্গে সঙ্গে ওনার মানে হাজবেন্ড, ওনার মা সবাই ওদেরকে হেল্প করে, ওদেরকে বলে যে কি হয়েছিল। তো ওদের না মানে পাহাড়ি লোকেরা কাড়া খায় খুব, মানে কাড়া হচ্ছে পাহাড়ি জড়িবুটি শিকড় বাকড় দিয়ে বানানো একটা চা জাতীয় তরল। তো ওটা বলে যে এটা খান আপনাদের শরীর ভালো হয়ে যাবে, যাই সমস্যা হয়ে থাকুক ভালো হয়ে যাবে। তো তারপরে ওদেরকে একটু সুস্থ করে, তো তারপরে বলছে কি হয়েছিল। তো তখন মানে অর্পিতা ওদের পুরো ঘটনাটা বলে যে ওদের বেরোনোর পর থেকে কী কী ঘটেছে। তো ভদ্রলোক বলছে আপনারা কোথা দিয়ে যাওয়া শুরু করেছে, বলছে যে আমরা অমুক জায়গা দিয়ে যাওয়া শুরু করেছি। তো তখন বলছে যে আপনারা তো প্রথমেই রাস্তা বুঝতে পারেননি, আপনাদেরকে যে বলেছে সে আপনাদেরকে যে রাস্তা বলেছে আপনারা ঠিক তার উল্টো দিকের রাস্তাটা নিয়েছিলেন। আপনারা যে ভ্যালিটায় যেতে চাইছিলেন সেই ভ্যালি তো ওদিক দিয়ে যেতেই হয় না, মানে অ্যাকচুয়ালি ওদেরকে যে রাস্তাটা বলেছিল না, এবং ওই যে ছেলেটা ওদেরকে রাস্তাটা তারপরে বলেছিল, মানে প্রথম লোকটা ওদের ঠিক বলেছিল, ওরা ভুল করেছিল। এবং তারপরে ওরা যে ওই যে একটা ছেলেকে জিজ্ঞেস করেছিল, সেই ছেলেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত সে হয়তো ওদেরকে ভুল ডিরেকশন দিয়েছিল। এবং ওই জায়গাটা বলছে, ওই জায়গাটা মানে একটা সময় নাকি ওখানে শ্মশান ছিল। তো বলছে যে তারপরে ওইখানে অনেক রকমের মানে অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে, ওখানে অনেক রকম কিছু এক্সপেরিয়েন্স করে। তো সেই জন্য ওই গ্রামের লোকেরা ওইখানে আর মানে ওই শ্মশানের কাজকর্ম করে না, ওই জায়গাটা পুরো পরিত্যক্ত অবস্থায় আছে। আর ওইখানে মানে এরকম অনেক ঘটনা অনেকের সাথে ঘটেছে। একটা মেয়ে ওখানে গিয়ে নাকি আত্মহত্যাও করে ফেলেছিল, এরকম অনেক ঘটনা ঘটে। তারপর থেকে ওই জায়গাটা আর কেউ যায় না। তো বললো আপনারা কেন গেছিলেন ওই জায়গাটায়, এবং আপনারা যে বেঁচে ফিরেছেন এটাই ভগবানের অনেক আশীর্বাদ। তো ওর হাজব্যান্ডের পায়ে লেগেছিল, তো ওই ভদ্রলোকের মা একটা শিকড় বেটে ওনার পায়ে রীতিমতো লাগিয়ে দেয়, বলে যে দেখবে কালকে সব ঠিক হয়ে যাবে। তো তখন ওদেরকে বলে যে এই যে আপনারা শহর থেকে আসেন, যেভাবে সেভাবে আপনারা ট্রেকিং করতে না জেনে বুঝে বেরিয়ে যান, এগুলো কতটা বিপজ্জনক বলুন তো। আর যদি আপনাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো। তো তখন সব কিছু শুনে ওরাও বুঝতে পারে যে ওদের এই অতিরিক্ত অ্যাডভেঞ্চারের নেশাটা ওদের জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারত, এবং কী যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ওদের হয়েছিল। তারপরের দিনটা ওরা ওখানেই ছিল, আর এদিক ওদিক কোথাও যায়নি। এবং অর্পিতা লিখেছে তারপর থেকে আমরা একটা জিনিস বুঝেছি যে এইভাবে অ্যাডভেঞ্চারে যাওয়াটা সত্যি কিন্তু প্রচণ্ড বিপজ্জনক। তো যাই হোক, তারপর থেকে আর ওরা এরকম ট্যুরে কখনোই যায়নি। ঘটনাটা হচ্ছে 2021-এর। তো বলছে মানে ও লিখেছে যে আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আপনাদেরও যদি কারোর এরকম অফবিট জায়গায় যাওয়ার থাকে যেতে পারেন, কিন্তু একেবারে ট্যুরিস্ট নেই বা আপনাদের কাছে ইনফরমেশন পুরোপুরি নেই সেরকম জায়গায় কিন্তু কখনোই যাবেন না। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, আবার পরের এপিসোডে দেখা হবে।